সব কাজ বুলিয়েন দিয়ে হতো তাহলে কি আর আমরা র্যাঙ্কে যেতাম না। বা সব জায়গাতেই যদি আমার র্যাঙ্ক দিয়ে কাজ হতো তাহলে কি আমার বুলিয়েনটার কোনো দরকার ছিল না। তারা আমাকে বল যে কোথায় বুলিয়েন দরকার, কোথায় র্যাঙ্ক দরকার, বল বল, সবই তো পড়িয়েছিলাম, রিভিশন দিচ্ছি, বল। বেস্ট ফাইন্ড করতে গিয়ে বা টপ কে ডকুমেন্টস, মানে সেগুলোকে আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিলাম, ইম্পর্টেন্সের ডিসেন্ডিং অর্ডারে নিয়ে তারপর টপ কে ডকুমেন্ট সিলেক্ট করলাম, সেটা একটা হয়। আর বুলিয়েনটা তাহলে কেন করি আমরা? বুলিয়ান রিট্রিভাল মডেলটা কেন আছে বাজারে? সব যদি আমার র্যাঙ্ক রিট্রিভাল দিয়ে হতো তাহলে প্রথমে বুলিয়ানের কনসেপ্টটা কেন আনা হয়েছিল? তাহলে বুলিয়ানের ব্যাপারটা হচ্ছে ওয়ান আর জিরো, তাই তো? মানে হয় রিট্রিভ করবে আর না তো কিছুই করবে না। এই যে বুলিয়ান কোয়ারিজ অফেন রেজাল্ট ইন আইদার টু ফিউ অর টু মেনি রেজাল্টস, মানে একেবারে এক্সট্রিম লেভেলে চলে যাবে। আর এক্সট্রিম লেভেলে চড়ে অনেকগুলো ডকুমেন্টকে তুলে ফেললো, আর নয়তো হয়তো কিছুই তুলবে না ম্যাচিং এর ওপর বেস করে। সেই জন্য কি হচ্ছে, বুলিয়ান রিট্রিভাল মডেলটা খুব একটা এফেক্টিভ হয় না সব ক্ষেত্রে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো হয়, সেটা ঠিক আছে, বাট সব ক্ষেত্রে আমার বুলিয়ান রিট্রিভাল মডেল চলবে না। তো সেই জন্য আমার তখন র্যাঙ্ক রিট্রিভাল মডেলটা লাগবে। এই যে rather than a set of documents satisfying a query expression, in ranked retrieval the system returns an ordering over the top documents in the collection for a query. টপ ডকুমেন্টস মানে টপ কে এলিমেন্টস। এখন কে, সেটা এক একটার ভ্যালু এক এক রকম হতে পারে, এক এক জায়গা কে এর ভ্যালু এক এক রকম হতে পারে। শুধু কি না, রিলিভেন্স অনুযায়ী আমরা ওই ডকুমেন্টগুলোকে হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে ফেলি, রিলিভেন্স অনুযায়ী। তা রিলিভেন্স যেটা সব থেকে বেশি সেটা সবার আগে থাকবে, বোঝাই যাচ্ছে ডিসেন্ডিং অর্ডার যেহেতু কমতে কমতে যাবে রিলিভেন্সের অর্ডারটা। এবার টপকে ডকুমেন্টসকে আমরা রিট্রিভ করলে আমরা ডিসেন্ডিং অর্ডারে ওই ডকুমেন্টগুলো পাবো। হলো। রাদার দেন আ কোয়ারি ল্যাঙ্গুয়েজ অফ অপারেটরস অ্যান্ড এক্সপ্রেশন, কি বলেছিলাম বুলিয়ান এক্সপ্রেশন গুলো, ওই যে সে লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর, লজিক্যাল নট, এইগুলোর ওপর বেস করে আমরা কোয়ারিটাকে তৈরি করি বুলিয়ান রিট্রিভাল মডেলে। আর এখানে কি হচ্ছে, দ্য ইউজার্স কোয়ারি ইজ জাস্ট ওয়ান অর মোর ওয়ার্ডস ইন আ হিউম্যান ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, মানে আমরা ওরকম অ্যান্ড অর নট এগুলো দিয়ে কোয়ারিটা বানাই না। এটা আমরা কোথায় বানাতাম? বুলিয়ানে বানাতাম। কিন্তু আমরা হিউম্যান ল্যাঙ্গুয়েজ, যেটা নর্মাল হিউম্যান ল্যাঙ্গুয়েজ, সেটা কি আমরা সবসময় অ্যান্ড অর নট এগুলো কাজে লাগিয়ে করি? সেটা কখনোই নয়। তাহলে ইউজার্স কোয়ারি ইজ জাস্ট হচ্ছে ওয়ান আর মোর ওয়ার্ডস ইন আ হিউম্যান ল্যাঙ্গুয়েজ। হুম, আচ্ছা, তো যাই হোক, দেয়ার আর টু সেপারেট চয়েসেস হিয়ার, বাট ইন প্র্যাকটিস র্যাঙ্ক রিট্রিভাল হ্যাজ নর্মালি বিন অ্যাসোসিয়েটেড উইথ ফ্রি টেক্সট কোয়ারিজ। মানে যেহেতু সমস্ত হিউম্যান ল্যাঙ্গুয়েজের কোয়ারি গুলো ওই বুলিয়ান এক্সপ্রেশন দিয়ে আমরা লিখি না, ওই অ্যান্ড অর নট দিয়ে আমরা সবকিছু কোয়ারি বানাই না। হ্যাঁ, সেই জন্য কি হয় যে যে নর্মাল যেগুলো মানে হিউম্যান ল্যাঙ্গুয়েজ সেগুলো ফ্রি টেক্সট কোয়ারি হয়। সেই জন্যই কি হয়, বুলিয়ান রিট্রিভাল মডেলটা মোটেও খুব একটা এফেক্টিভ হয় না এইসব কেসে। আমরা কি সবসময় কথা বলার সময় এরকম অ্যান্ড অর নট এগুলো যোগ করে কথা বলি না? খুব রেয়ার আমরা এগুলো দিয়ে কিছু একটা রিপ্রেজেন্ট করি, যখন লজিক গেটের ব্যাপার আসে, হ্যাঁ, যখন এই যে ভেন ডায়াগ্রামের ব্যাপারগুলো আসে, তখন আমরা এই অ্যান্ড অর নট এগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য এগুলো সব বলি ঠিকই। কিন্তু হিউম্যান ল্যাঙ্গুয়েজে যখন আমরা কথা বলি, আমরা যখন নিজের ভাষায় কিছু লিখি, সব ক্ষেত্রে কিন্তু এই অ্যান্ড অর নটের ব্যাপারটা আসে না। আমরা তখন ফ্রি টেক্সট কোয়ারি কে ইনপুট দিই। এবার সেইটার ওপর বেস করে হচ্ছে র্যাঙ্কড রিট্রিভাল মডেল। ঠিক আছে? এই যে স্কোরিং অ্যাজ দ্য বেসিস অফ র্যাঙ্ক রিট্রিভাল।
এগুলো সবই দেখেছি। স্কোরটা হচ্ছে 0 to 1। 0 to 1-এর মধ্যে আমরা একটা স্কোর অ্যাসাইন করে দিই। এবার ধর আমার অনেকগুলো ডকুমেন্ট আছে, 1000টা হচ্ছে ডকুমেন্টস আছে। তো এই 1000টা ডকুমেন্টসকে আমরা এরকম এই সিমিলারিটি স্কোর, যেটা এই যে অ্যাসাইন করছি যে স্কোরটা, সেই স্কোরে ডিসেন্ডিং অর্ডারে আমরা সাজিয়ে ফেলি। এইবার সেখান থেকে টপ কে ডকুমেন্টস আমরা রিট্রিভ করবো শুধু। এই হচ্ছে ব্যাপার। অ্যাসাইন আ স্কোর, তাহলে 0 থেকে 1-এর মধ্যে আমরা একটা পার্টিকুলার স্কোর অ্যাসাইন করব, তাই না? এই যে এবার এই স্কোরটা অ্যাসাইন করছি, সেটা বলেওছিলাম যে কিভাবে কিভাবে করতে হয়, তাই না? সে কোসাইন সিমিলারিটি দেখিয়েছিলাম, জাকার্ড কোএফিসিয়েন্ট দেখিয়েছিলাম, সবই জানি সেগুলো। এগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে সিটি 2-তে। হ্যাঁ, এগুলো ভালো করে পড়বি, কালকেই তো সিটি 2, এগুলো ভালো করে পড়িস কিন্তু। তাহলে মেন ব্যাপারটা হচ্ছে আমার যত ডকুমেন্টই থাকুক না কেন, আমি তাকে একটা সিমিলারিটি স্কোর অ্যাসাইন করব 0 to 1। একটা সিমিলারিটি স্কোর অ্যাসাইন করব। এবার সেই স্কোরটার ওপর বেস করে ওই যতগুলো ডকুমেন্টই থাক, 1000 কি 10,000 যাই হোক, শুধু আমরা ডিসেন্ডিং অর্ডারে সর্ট করে ফেলবো। তাহলেই আমরা মোস্ট রিলিভেন্ট গুলো ওপর থেকে পেয়ে যাব। এইবার ব্যাপারটা হচ্ছে এই যে সিমিলারিটি স্কোরটা আমরা অ্যাসাইন করছি, এটা অনেক কিছু ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে আমরা বার করি। এই দেখ এখানে বলছি যেরকম যে কিভাবে আমরা এই যে স্কোরটাকে অ্যাসাইন করি। এই যে বলছে লেটস স্টার্ট উইথ আ ওয়ান টার্ম কোয়ারি। ইফ দ্য কোয়ারি টার্ম ডাজ নট view the query as well as the document as set of words. View the query as well as the document as set of words. তার মানে আমি যে কোয়ারিটা দিলাম সেটা কিন্তু একটা ওয়ার্ড বা একটা টার্ম দিয়ে তৈরি হচ্ছে না, মাল্টিপল ওয়ার্ড তার মধ্যে আছে। এবারে বলছে কম্পিউট সাম সিমিলারিটি মেজার বিটুইন দ্য টু সেট। এই যে এগুলো বলেছিলাম, জাকার্ড কোএফিসিয়েন্ট, হ্যাঁ, জাকার্ড এ কমা বি। তাহলে এই যে দুটো সেটের মধ্যে ওভারল্যাপ চেক করছে, এ আর বি। এ ইন্টারসেকশন বি হচ্ছে ওপরে, আর এ ইউনিয়ন বি হচ্ছে নিচে। এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে কমন টার্মগুলো যাবে নিউমারেটারে, আর এ ইউনিয়ন বি বিতে, সেইটা যাবে ডিনোমিনেটরে। এবার জাকার্ড এ কমা এ ইজ ইকুয়াল টু 1। ওকে, তাহলে এ কমা এ কেন? যদি একটা কোয়ারির সাথে তারই সিমিলারিটি স্কোর মেজার করা হয় তো ডেফিনেটলি 1, বুঝতেই পারছিস। আর এই জাকারটা 0 হবে কখন? যদি ওদের মধ্যে কোনো কমন এলিমেন্ট না থাকে। যদি কোনো কমন টার্ম না থাকে তাহলে ওপরের পোর্শনটা মানে ইন্টারসেক্টিং পার্টটা হয়ে যাবে 0। তাহলেই আমার এই যে পুরো এই জাকার্ড কোএফিসিয়েন্টটা হয়ে গেল 0। তাহলে এ অ্যান্ড বি ডোন্ট হ্যাভ টু বি সেম সাইজ। সে তো বটেই, এ আর বি যে একই সাইজ হবে তার কোনো মানেই নেই, যে ডিফারেন্ট সাইজ হতে পারে। শুধু কি না, এই জাকার্ড কোএফিসিয়েন্টটা বলছে দুটোর মধ্যে যে কমন টার্ম যতগুলো আছে, মানে এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে দুটোর মধ্যে কমন টার্ম, সেটা যাচ্ছে নিউমারেটারে। আর এ ইউনিয়ন বি, দুটোর যতগুলো টোটাল টার্ম সেটা যাচ্ছে ডিনোমিনেটরে। তাহলে এই যে জাকার্ড কোএফিসিয়েন্ট, এই যে আমার কোয়ারিটা হচ্ছে আইডিয়াস অফ মার্চ। হ্যাঁ, এটা এখানে বলছে এই যে সিজার ডাইড ইন মার্চ, দ্য লং মার্চ। এই যে মার্চ কথাটা, এখানে একটা হচ্ছে মার্চ, এটা হচ্ছে ক্যালেন্ডারের একটা মান্থকে বোঝাচ্ছে, আর এখানে হচ্ছে মার্চিং। হ্যাঁ, সেটা পুরো কনসেপ্টটা পুরো আলাদা, পুরোই আলাদা মিনিং ক্যারি করছে। এখানে বলতে যে হোয়াট ইজ দ্য কোয়ারি ডকুমেন্ট ম্যাচ কোড দ্যাট দ্য জাকার্ড কোএফিসিয়েন্ট কম্পিউটস ফর ইচ অফ দ্য টু ডকুমেন্টস বিলো। তাহলে এখানে আমাকে দেখতে হবে যে ইউনিয়ন করলে কতগুলো আসছে আর ইন্টারসেকশন করলে কি আসছে। এই কোয়ারির সাথে যদি এই ডকুমেন্ট 1-এর ইন্টারসেকশন করিস তাহলে দেখ একটাই ওয়ার্ড ম্যাচ হচ্ছে, এই যে মার্চ। আর বাকি দেখবি ইউনিয়ন কতগুলো আসছে, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6, 6টা। তো বুঝতে পারছিস? আর যদি এইটার সাথে করা হয় একটাই কমন ওয়ার্ড,
আর ওপরে আর নিচে হচ্ছে 1 2 3 4 5। মানে ইউনিয়নটা কিন্তু রিপিটটা নেয় না, বুঝতে পারছিস? মানে আমার যে রিপিট ওয়ার্ডগুলো সেগুলো কিন্তু একবারই কাউন্ট হবে, মানে ডিস্টিংক্ট হিসেবে কাউন্ট হবে, ইউনিক ওয়ার্ড হিসেবে। এখানে মার্চ একবার, এখানে মার্চ একবার, তাহলে একবার কাউন্ট হবে, দুবার নিবি না, বুঝলি? এটা জানিস তো, ইউনিয়ন ইন্টারসেকশন অপারেশন। একটা সেট যখন আমরা বানাই, সেই সেটের মধ্যে কোনো এলিমেন্ট কিন্তু রিপিট করে না। হ্যাঁ, সেটে কিন্তু এলিমেন্ট কখনো রিপিট হয় না। সেই জন্য এ ধর একটা সেট, বি একটা সেট, এ ইউনিয়ন বি করার পরও কিন্তু সেটা আরেকটা সেটই হচ্ছে ডেফিনেটলি। সো এ ইউনিয়ন বি করার পর কমন এলিমেন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু একবারের বেশি অকার আমি মানে একবারের বেশি রাখতে পারবো না সেটে। একটা সেটে কোনো একটা এলিমেন্ট একের বেশি বার কখনো অকার করতে পারে না। সেটা মাথায় রেখে কিন্তু করবি, ঠিক আছে? তো যাই হোক, সেগুলো জানিস, আগেই করেছিস। ভেন ডায়াগ্রামে যখন করতিস, এ সেটটা দেওয়া আছে, বি সেটটা দেওয়া আছে, তাহলে এ ইউনিয়ন বি করলে কি হয়? আমার এ বি যে কমন এলিমেন্ট গুলো সেগুলো কিন্তু একবার করে কাউন্ট হয়। এ এর জন্য একবার, বি এর জন্য একবার, তা কিন্তু নয়। তার কারণটাই হচ্ছে সেটে কখনো রিপিটেড এলিমেন্ট থাকতে পারে না। সেটের প্রত্যেকটা এলিমেন্ট সবসময় ইউনিক হবে। সেটের মধ্যে কখনো কোনো এলিমেন্ট একবারের বেশি রিপিট করতেই পারে না। সেজন্য এ ইউনিয়ন বি বল বা যাই বল, সবসময় ওটা একবার করে কাউন্ট করবি, এটা মাথায় রাখবি কিন্তু। এই যে এবার তো জানিস, এগুলো বলেছিলাম, টিএফআই ডিএফ, এই যে টার্ম ফ্রিকোয়েন্সি, হাউ মেনি টাইমস আ টার্ম অকার্স ইন আ ডকুমেন্ট, তাই না? আবার এটাকে আবার নর্মালাইজ করেছিলাম, মনে আছে? নর্মালাইজটা কেন করা হয়? যাতে ওর ভ্যালুটা একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে লাই করে। নইলে একটা টার্ম তো অনেকবার অকার করতেই পারে। তো সেইটা যদি আমরা নিই তাহলে দেখা যাবে অনেক বড় বড় কোনো ভ্যালু আসছে সেটা। বাট আমরা হয়তো চাইবো সবসময় যাতে একের মধ্যে ওটা বিলং করে, মানে একের মধ্যে লাই করে জিনিসটা। তো তখন আমরা কি করি, ওই ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটাকে দিয়ে ডিভাইড করে দিই। মনে করে দেখ, সব বলেছিলাম এগুলো, যে নর্মালাইজ স্কোর সবসময় ক্যালকুলেট কেন করা হয়। টার্ম ফ্রিকোয়েন্সি জিনিসটা অনেক বড় কিছু একটা স্কোর আসতে পারে, যে হাউ মেনি টাইমস আ টার্ম অকার্স ইন আ ডকুমেন্ট, সেটা ঠিক আছে। বাট যখনই নর্মালাইজ করা হয় তখনই কি হচ্ছে, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটাকে দিয়ে ডিভাইড করে দিচ্ছিলাম। তো যাই হোক, এগুলো মনে আছে আশা করি। এই যে উই নিড আ মোর সফিস্টিকেটেড ওয়ে অফ নর্মালাইজিং লেংথ, এই যে নর্মালাইজ করা হচ্ছে ওই জন্যই, যাতে ভ্যালুটা একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে লাই করে, সেটা থেকে যেন ছাড়িয়ে না যায়। বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে এই যে জাকার্ড কোএফিসিয়েন্ট, এখানে একটা সামারি বলেছে একটা ছোট করে। হুম। কিন্তু প্রবলেমটা বলছে কি, ইগনোরস হাউ মেনি টাইমস আ টার্ম অকার্স ইন আ ডকুমেন্ট। ওই দেখ, একই জিনিসটাই বলছি। সেটের ইন্টারসেকশন নিচ্ছি ওপরে, আর নিচে নিচ্ছি ইউনিয়ন। ইউনিয়ন বল, ইন্টারসেকশন বল, যাই বল না কেন, কখনোই কিন্তু রিপিটেড এলিমেন্ট গুলো ওখানে কনসিডার করা হয় না। সেটে কখনো একটা এলিমেন্ট একবারের বেশি থাকতে পারে না। সেট হচ্ছে শুধুই সেট বলতে বোঝায় কালেকশন অফ ডেটা। বাট সেই কালেকশনের মধ্যে কিন্তু একটা এলিমেন্ট মোর দ্যান ওয়ান্স অকার করতে পারে না, সেইটাই হচ্ছে প্রবলেম। এইটাই বলেছে যে ইগনোরস হাউ মেনি টাইমস আ টার্ম অকার্স ইন আ ডকুমেন্ট। যে কোথা থেকে কনসেপ্টটা এলো? জাকার্ড কোএফিসিয়েন্টের নিশ্চয়ই কোনো ড্রব্যাক আছে, যার জন্যই আমরা এবার অন্য ইয়েগুলোতে যাচ্ছি, এই টিএফ আইডিএফ হ্যান ত্যান ওগুলোতে যাচ্ছি। সব কাজ যদি আমার জাকার্ড দিয়ে হয়ে যেত তাহলে কি রিসার্চাররা আর অন্য কোনো আইডিয়া ভাবতেন? নিশ্চয়ই নয়। তার মানে কিছু ড্রব্যাক রয়েছে। তা কি ড্রব্যাক? না, ফ্রিকোয়েন্সিটা কিন্তু কখনোই মানে কনসিডার করা হচ্ছে না, যে একটা ওয়ার্ড কতবার করে অকার করছে, একটা ওয়ার্ড মানে কতবার অকার করছে, হাউ মেনি টাইমস ওর ফ্রিকোয়েন্সিটা, সেটা কিন্তু একটা সেটে আমরা কখনোই কনসিডার করি না। দেখ, আমরা নিউমারেটারেও একটা সেট নিচ্ছি ইন্টারসেকশন, ডিনোমিনেটরেও একটা সেট নিচ্ছি ইউনিয়ন। এই জিনিসটাকে ওভারকাম করার জন্যই আমার এই যে টার্ম ডকুমেন্ট ইনসিডেন্স ম্যাট্রিক্স, হ্যাঁ, এই যে টার্ম ডকুমেন্ট, এগুলো সব পড়িয়েছিলাম। আরেকটা স্লাইড ছিল, কোনটা বলতো? এই এখানে বোধহয় সবই দেওয়া আছে তোদের কাছে, সবই দেওয়া, সবই আপলোড করাই আছে ক্লাসরুমে। তোদের যেটা সুবিধা হয় বলেছিলাম সেটা থেকেই করবি। এই যে ভেক্টর স্পেস মডেল, এই যে ডাইমেনশনালিটি, ডাইমেনশনালিটা কি? আমার ভোকাবুলারি সাইজ। এই যে দেখ, এক একটা ভেক্টর আমরা কিভাবে রিপ্রেজেন্ট করছি। তিনটে অ্যাক্সেস দিয়েছে এখানে, টি ওয়ান, টি টু, টি থ্রি। তার কারণ কি? তার কারণ আমার ডকুমেন্টের মধ্যে
আমার 3টে টার্ম রয়েছে, সেই জন্যই আর কি 3টে অ্যাক্সিসকে আমরা করেছি। এবার দেখ D1 D2 দুখানা ডকুমেন্টকে ভেক্টর রিপ্রেজেন্টেশন করা হয়েছে। এবার এই হচ্ছে আমার কোয়ারি। এবার কি হচ্ছে না, এই যে কোয়ারি কিউটার সাথে প্রত্যেকটা ডকুমেন্টের আমাকে সিমিলারিটি স্কোর বার করতে হবে। এই যে এটা হচ্ছে আমার D1, এটা প্রথম ডকুমেন্টটা, এটা হচ্ছে D2, এটা সেকেন্ড ডকুমেন্টটা, আর এইটা হচ্ছে গিয়ে আমার কোয়ারি। ঠিক আছে, এবার এই D1 ডকুমেন্টের সাথে এই যে কোয়ারি তার সিমিলারিটি স্কোর বার করতে হবে, আবার এই D2 এর সাথে কিউ এর সিমিলারিটি স্কোর বার করতে হবে, করে দেখতে হবে যে কোনটা বড় আসছে। এই যে এই জিনিসটা বলছিলাম, হ্যাঁ, টার্ম ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি ম্যাট্রিক্স। A collection of n documents can be represented in the vector space model by a term document matrix. এই যে এক একটা রো এক একটা ডকুমেন্টকে এখানে মিন করছে, আর যদি আমরা ধরে নিই যে টোটাল টি নাম্বার অফ টার্মস আছে, তাহলে এই হচ্ছে আমার এই যে এক একটা কলাম, এক একটা রো হচ্ছে এক একটা ডকুমেন্ট, আর এক একটা কলাম হচ্ছে এক একটা টার্ম। এইখানে আমি না সেটাই দেখাচ্ছিলাম, এই দেখ এক একটা রো হচ্ছে, না এখানে আবার এক একটা কলাম এক একটা ডকুমেন্ট। দেখ এদের টেম্পেস্ট, হ্যামলেট, ম্যাকবেথ, ওথেলো, জুলিয়াস সিজার, এগুলো এক একটা নভেল, এক একটা উপন্যাস এগুলো। তার মানে এরা আবার উল্টে দিয়েছে জিনিসটাকে, মানে ডকুমেন্ট গুলো হচ্ছে তোর কলাম ওয়াইজ, হ্যাঁ, আর এই রো গুলো হচ্ছে টার্ম। মানে ব্রুটাস এই টার্মটা এখানে একবার অ্যাপিয়ার করেছে, এখানে একবার, আবার এখানে একবার, বুঝতে পারছিস? সেটা শুধু উল্টে দিয়েছে রিপ্রেজেন্টেশনটা, কিছুই না কিন্তু। দুটোই টার্ম ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি ম্যাট্রিক্স, এই যে টার্ম ডকুমেন্ট ইনসিডেন্স ম্যাট্রিক্স। এখানে শুধু কি করেছে, ডকুমেন্ট গুলো রো বরাবর দিয়েছে আর টার্ম গুলোকে দিয়েছে কলাম বরাবর। An entry in the matrix corresponds to the weight of a term in the document. Zero means the term has no significance in the document. Zero মানে হচ্ছে term has no significance. তাহলে এক একটা রো এক একটা ডকুমেন্ট, আর এখানে এই যে এক একটা কলাম হচ্ছে এক একটা টার্ম। এই যে টার্ম ডকুমেন্ট ইনসিডেন্স ম্যাট্রিক্স, এই হলো ব্যাপার। এখানে এক একটা ইয়ে কি বলে, এক একটা নভেল, তোরা জানিস, মানে আমার থেকে ভালো জানিস, এই টেম্পেস্ট, হ্যামলেট, ম্যাকবেথ, এগুলো অনেকেই আইএসসি বোর্ডে ফোটে বোধহয় পড়েও এসেছিস। হ্যাঁ, তাহলে এগুলো এক একটা ডকুমেন্টকে বোঝাচ্ছে, এক একটা কলাম এক একটা ডকুমেন্ট, আর এগুলো হচ্ছে টার্ম। যাই হোক, এই যে টার্ম ডকুমেন্ট কাউন্ট ম্যাট্রিক্স। হ্যাঁ, এইবারে দেখ আমরা যখন টার্ম ফ্রিকোয়েন্সি বার করছি, সব বড় বড় নাম্বার আছে, এটা 227, 232, মানে একটা পার্টিকুলার টার্ম একটা নভেলের মধ্যে, মানে একটা ডকুমেন্টের মধ্যে কতবার অ্যাপিয়ার করতে পারে, তাই না? এটা তো হতেই পারে। এই যে আমরা 1 0 করছিলাম, এটা কিন্তু ইনসিডেন্স ম্যাট্রিক্স। ইনসিডেন্স ম্যাট্রিক্স মানে বোঝাচ্ছে সেটা অ্যাপিয়ার করছে কি করছে না, ইয়েস অর নো। এই যে অ্যান্টনি এখানে অ্যাপিয়ার করছে, এখানে অ্যাপিয়ার করছে, আবার এখানে করছে না, আবার ম্যাকবেথ। তার মানে দেখ এই তিনটে এলিমেন্টেরই আমরা কোনো না কোনো ভ্যালু পাবো। এই দেখ আবার এখানে 0 করে দিয়েছে, ম্যাকবেথের এখানে আবার 1 ছিল। দিকে চলে যায়। আবার দেখ এখানে ব্রুটাস, দেখ আবার দেখ এখানে ব্রুটাসে 1 1 0 1 0 0, তিনটে জায়গায় 1 আছে। এই দেখ তিনটে জায়গায় 1 আছে, বাকিগুলোতে 0। এটা মনে হয় ভুল লিখেছে। ব্লাইন্ডলি পড়বি না, হ্যাঁ, বুঝে বুঝে পড়বি কিন্তু। এটা টার্ম ডকুমেন্ট ইনসিডেন্স ম্যাট্রিক্স। ইনসিডেন্স ম্যাট্রিক্সটা শুধুই আমাকে কনভে করছে যে এই টার্মটা এই ডকুমেন্টের মধ্যে প্রেজেন্ট আছে কিনা। তারপর যখন আমরা গেলাম যে টার্ম ডকুমেন্ট কাউন্ট ম্যাট্রিক্স, এইটাই কিন্তু অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি। এই যে টার্ম ডকুমেন্ট, এই যে এটাই কিন্তু অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি। এই যে টার্ম ফ্রিকোয়েন্সি, দেখ দুটো স্লাইড থেকেই পড়ে পড়ে বুঝিয়েছিলাম কিন্তু, হ্যাঁ, মনে আছে আশা করি। এইবার কি করছে না, এইগুলোকে ওই নর্মালাইজ করে দিয়েছিল, মানে ম্যাক্সিমাম যে ফ্রিকোয়েন্সিটা সেইটাকে দিয়ে ভাগ করে দিয়েছে, ডিভাইড করে দিয়েছে। তাহলে করলে কি হবে, সমস্ত ভ্যালুগুলো না একের মধ্যে চলে আসবে। একের মধ্যে চলে এলে আমার হ্যান্ডেল করতে জিনিসটা সুবিধা হবে। বড় বড় টার্ম যদি থাকে সেগুলোকে নিয়ে ম্যানিপুলেশন করা খুব ডিফিকাল্ট হয়ে যায় যদি বড় বড় টার্ম থেকে যায়। হ্যাঁ, সেই জন্যই কি হয়, আমরা ওটাকে নর্মালাইজ করে দিই। এবার ব্যাগ অফ ওয়ার্ডস মডেল মনে আছে? ব্যাগ জিনিসটা যখনই বোঝাবে তখনই মনে রাখবি যে কোনো রকম অর্ডার কনসিডার করা হচ্ছে না। ধর ওই যে সেই একটা এক্সাম্পল দিয়েছিলাম, বাজারে গেলাম, আমি একটা ব্যাগ নিয়ে গেলাম, ওখান থেকে অনেক জিনিসপত্র কিনলাম, হ্যাঁ, একটা একটা করে ব্যাগে ঢোকাচ্ছি, পর পর অনেক কিছু কিনলাম, ভেজিটেবলস কিনলাম, ফ্রুটস কিনলাম, হ্যাঁ, ফিশ কিনলাম, হ্যান ত্যান অনেক কিছু কিনলাম, কিনে এসে বাড়িতে এসে সব ঢেলে দিলাম।
তাহলে সেই যে আইটেমগুলো মাটিতে এবার পড়লো ফ্লোরের ওপর, আমি যে ঢেলে দিলাম, সেগুলো দেখে আমরা বুঝতে পারবো কি যে কোন আইটেমটা আগে কিনেছিলাম, কোনটা পরে কিনেছিলাম? ভেজিটেবলস আছে, ফ্রুটস আছে, ফ্লাওয়ার্স আছে, ফিশ আছে, মিট আছে, পর পর সব কিন্তু ঘেটে গেল। আমি যখনই ব্যাগ থেকে ঢাললাম ফ্লোরের ওপর জিনিসগুলো, তখনই কিন্তু সব ঘেটে গেল, তাই না? তার মানে ব্যাগ অফ ওয়ার্ডস মডেলটা বুঝলেই বুঝবি যে এখানে অর্ডারটা কখনোই মেনটেন করছে না। তাহলে এটা কি? ব্যাগ অফ ওয়ার্ডস বলতে একটা সেটকে বোঝায়। ব্যাগ মানে একটা কালেকশন অফ সাম আইটেমস, মানে সেট, তাই না? তাহলে ব্যাগ অফ ওয়ার্ডস মডেলের ডিসঅ্যাডভান্টেজটাই হচ্ছে এইটা, যে কোনো ওয়ার্ডের সাথে কোনো ওয়ার্ডের কোনো ডিপেন্ডেন্সি সেখানে মেজার হচ্ছে না, মানে কারোর সাথে কোনো রকম ডিপেন্ডেন্সি মেজার করছে না। বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে এই যে হচ্ছে কাউন্ট ভেক্টর ফর আ ডকুমেন্ট, এই যে কনসিডার আ কলাম অফ দ্য ম্যাট্রিক্স, এই যে একটা কলাম কি বোঝাচ্ছে না, একটা ডকুমেন্টকে বোঝাচ্ছে একটা কলাম এখানে। আবার এরা আবার রিপ্রেজেন্ট করেছে উল্টো ভাবে, এরা আবার বলেছে এক একটা রো এক একটা ডকুমেন্ট, যা খুশি যেটা খুশি করিস, কোনো ব্যাপার না। ঠিক আছে? এই যে অ্যান্টনি ক্লিওপেট্রা, এ দেখ এর মধ্যে সব কটা টার্মই আছে শুধু এই ক্যালপুনিয়াটা বাদ দিয়ে। আবার দেখ এখানে আবার এই এই যে জুলিয়াস সিজার, এর মধ্যে ক্লিওপ্যাট্রা, মার্সি, ওয়ার্সার এগুলো নেই। হ্যাঁ, তো এগুলো দেখেই বুঝতে পারছি প্রথমটা এর ছিল আমার ইনসিডেন্স ম্যাট্রিক্স, অ্যাপিয়ার করছে কি করছে না, ইয়েস অর নো, সেই মিনিংটা মানে সেই ইনফরমেশনটা কনভে করছে, সেই ইনফরমেশনটা ইনসিডেন্স ম্যাট্রিক্স থেকে আমরা পাচ্ছি। তারপরেই এলো অ্যাকচুয়াল কাউন্ট ম্যাট্রিক্সটা, এই যে অ্যাকচুয়াল কাউন্ট ম্যাট্রিক্স। ব্যাগ অফ ওয়ার্ডস তো বলেই দিলাম, যখন কোনো রকম অর্ডার মেনটেন করবে না। দেখ পুরোপুরি এটা হচ্ছে একটা আনঅর্ডার সেট। আমরা যখন ব্যাগ থেকে মাটির ওপর ঢেলে দিই কি কি বাজার করে নিয়ে এসেছি দেখার জন্য, তখন আইটেমগুলো দেখে কিন্তু আমার আর বোঝার কোনো উপায় থাকে না কোনটা আগে কিনেছি, কোনটা কার পরে কিনেছি। হ্যাঁ, এসব কোনো ইনফরমেশন কিন্তু সেই আইটেমগুলো থেকে আমরা আর পাই না, কেন কি সেটা আনঅর্ডার সেট। এটা হচ্ছে পরিষ্কার একটা আনঅর্ডার সেট, তাই না? তাহলে ব্যাগ অফ ওয়ার্ডস এর এটাই, এই যে জন ইজ কুইকার দেন মেরি, আবার মেরি ইজ কুইকার দেন জন, দুটোর পুরো সেট অফ ওয়ার্ড সেম, দুটোর পুরো ব্যাগ অফ ওয়ার্ড সেম। সেই জন্য কি হচ্ছে না, এখান থেকে আমরা মিনিংটা ঠিক মতো কনভে করতে পারছি না, যে দুটোর মানে তো পুরো আলাদা। আমি কি এক্সাম্পল দিয়েছিলাম মনে করে দেখ, রাম কিল্ড রাবণা, আরেকটা হচ্ছে রাবণা কিল্ড রাম, দুটোর মধ্যে পুরো সেট অফ ওয়ার্ডস কিন্তু সেম আছে। তাহলে এইটা হচ্ছে ব্যাগ অফ ওয়ার্ডস মডেল, কিন্তু মিনিং পুরো আলাদা। এ কিল্ড বি আর বি কিল্ড এ, দুটোর মিনিং পুরো আলাদা। বা যদি আমি এরকম বলি, দ্য ক্যাট devoured the mouse, the mouse devoured the cat, ব্যাক অফ ওয়ার্ডস পুরো সেম দেখ, কিন্তু মানেটা পুরো আলাদা। সেই জন্যই বলছে যে ভেক্টর রিপ্রেজেন্টেশন ডাজ নট কনসিডার দ্য অর্ডারিং অফ ওয়ার্ডস ইন আ ডকুমেন্ট। অর্ডারিং মানেই হচ্ছে সিকোয়েন্স, সিকোয়েন্সের ওপরেই কিন্তু মিনিংটা কনভে করে, তাই না? রাম কিল রাভানা, এটা নয় মাইথোলজিক্যালি এটা ট্রু, ঠিক আছে, এটা আমরা সবাই জানি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান মাইথোলজি এটা একটা ট্রু স্টেটমেন্ট। বাট যদি উল্টে দিই রাবণা কিল রাম, তাহলে কিন্তু সেটা থাকলো না মিনিং। ওই জন্য আমি শুরুতে কি বললাম, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান মাইথোলজি, মাইথোলজি পুরাণ অনুযায়ী রাম রাবণকে মেরেছিল, ঠিক আছে, বাট এখন যদি কলিযুগে কোনো রাবণ রামকে মেরেও দেয়, তো সেটা তো আমরা বলতে পারবো না যে তার মানে থাকছে না, ডেফিনেটলি। ওই জন্য আমি বললাম অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান মাইথোলজি। তো তোকে সেরকম কন্ট্রোভার্সিয়াল উত্তর না দিয়ে তুই এটাও লিখতে পারিস, জন ইজ কুইকার দ্যান মেরি, মেরি ইজ কুইকার দ্যান জন। বা ওই যে বললাম, দ্য ক্যাট ডেভার দ্য মাউস, দ্য মাউস ডেভার দ্য ক্যাট, দুটো মানে পুরো আলাদা কিন্তু ব্যাগ অফ ওয়ার্ডস পুরো সেম। ব্যাগ অফ ওয়ার্ডস কখনোই কিন্তু অর্ডারটা কনসিডার করে না, এবং অর্ডার যদি কনসিডার করা না হয় তাহলে কিন্তু একটা মেজর ড্রব্যাক, তবে কার সাথে কার কিরকম ডিপেন্ডেন্সি সেইটাও কিন্তু আমরা আর পাচ্ছি না, সেটাও আর পাচ্ছি না। সেই জন্যই বলছে এটা কিন্তু ভীষণ প্রবলেম ব্যাপারটা। ব্যাগ অফ ওয়ার্ডস বলতে শুধুই কালেকশন অফ ওয়ার্ডটাকে আমরা বোঝাচ্ছি, বা শুধু কালেকশন থেকে আমরা কখনোই পুরো ইনফরমেশনটা গ্যাদার করতে পারবো না, বুঝলি? তো এবার এই যে টার্ম ফ্রিকোয়েন্সি, সবই তো বলেছিলাম যে একটা টার্ম কোনো একটা ডকুমেন্টে কতবার অকার করছে, সেইটাই হচ্ছে টার্ম ফ্রিকোয়েন্সি। এই যেখানেও লেখা আছে দেখ, এই যে টার্ম ফ্রিকোয়েন্সি, মোর ফ্রিকুয়েন্ট টার্মস ইন আ ডকুমেন্ট আর মোর ইম্পর্টেন্ট, দ্যাট ইজ মোর ইন্ডিকেটিভ অফ দ্য টপিক। কিন্তু এর আবার ড্রব্যাকও আছে। আমার যেগুলো স্টপ ওয়ার্ড, যেমন ধর আর্টিকেলস গুলো, সেগুলো তো অনেক ফ্রিকুয়েন্টলি ইউজ হয়, এ অ্যান দা, এগুলো খুব ফ্রিকুয়েন্টলি ইউজ হয়, কিন্তু ওরা মোটেও কোনো মিনিং ক্যারি করে না সেরকম।
ওটা কি কোনো বিশাল কিছু মিনিং ক্যারি করে? না, তা কিন্তু নয়। বাট ফর দ্য পারপাস অফ সেন্টেন্স কনস্ট্রাকশন আমাকে কিন্তু সেগুলো ইউজ করতেই হয়। তো যাই হোক, এই যে টার্ম ফ্রিকোয়েন্সি যত বেশি হবে সেটা তত ইম্পর্টেন্ট, এই জিনিসটা, এই কনসেপ্টটা কিন্তু সব জায়গাতে আবার অ্যাপ্লিকেবল নয়। আবার দেখ এখানে কি করেছে, এই যে নর্মালাইজ করেছে টার্ম ফ্রিকোয়েন্সিটাকে, ওই যে বললাম না, ম্যাক্স দিয়ে ডিভাইড করেছে। হ্যাঁ, আমরা অনেক সময় এরকমও চাইতে পারি যে ফ্রিকোয়েন্সিটা যাতে একটা রেঞ্জের মধ্যে লাই করে, তখন সেটাকে নর্মালাইজ করলাম কিভাবে, এই যে ডিভাইডিং বাই দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য মোস্ট কমন টার্ম। ওই ডকুমেন্টের মধ্যে যেই টার্মটা সব থেকে বেশি বার অকার করছে সেইটা দিয়ে আমরা ডিভাইড করে দিই, সেইটা দিয়ে। তাহলে কি হবে না, আমার পুরো ভ্যালুটা একের মধ্যে চলে আসবে। ওই মানে ওরকম একটা আউট অফ রেঞ্জ একটা ভ্যালু, কোনোটা 1000 ছাড়াবে, কোনটা 500 ছাড়াবে, ওরকম জিনিস নিয়ে আমরা হ্যান্ডেল করতে পছন্দ করি না। আমরা সব সময় চাই জিনিসটা যেন একটা স্কেলড ওয়েতে থাকে, সেজন্য আমরা একের মধ্যে ওটাকে স্কেলিং করে নিচ্ছি। বুঝতেই পারছি সেগুলো। এই যে a document with 10 occurrences of the term is more relevant than a document with one occurrence of the term। বুঝলি? সেজন্য বলছে টার্ম ফ্রিকোয়েন্সি যত বেশি হবে তত আমরা ধরে নিই যে সেটার রিলিভেন্সটা হয়তো বেশি, তার ইম্পর্টেন্সটা হয়তো বেশি। এই যে রিলিভেন্স ডাজ নট ইনক্রিজ লিনিয়ারলি উইথ টার্ম ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, টার্ম ফ্রিকোয়েন্সি যত বাড়বে রিলিভেন্স যে তত বাড়বে তা কিন্তু নয়। ওই যে বললাম স্টপওয়ার্ড ফরওয়ার্ড গুলো থাকে, দেখ লগ ফ্রিকোয়েন্সি ওয়েটিং, এগুলো সব পড়বি, কিন্তু প্রত্যেকটা মেট্রিক্স ভালো করে পড়বি। এই টার্ম ফ্রিকোয়েন্সি, ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি, ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, তারপরে এই লগ ফ্রিকোয়েন্সি ওয়েটিং। দেখ এই যে টিএফটার ওপরই লগ নিয়েছে, টিএফ তো জানিস, টিএফ আমরা ক্যালকুলেট করলাম, সেটার ওপর লগ নিয়ে এক যোগ করেছে। এই যে লগ ফ্রিকোয়েন্সি ওয়েট, এই যে স্কোর ফর আ ডকুমেন্ট কোয়ারি পেয়ার, সাম ওভার টার্মস টি ডেট অফ বার্থ কিউ অ্যান্ড টি। এই যে, তো যাই হোক, এখানে নর্মালাইজ করা হচ্ছে কেন সেটা তো বুঝতেই পারলি, যাতে করে ভ্যালুটা একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ঢুকে যায়। এবার টার্ম ওয়েটস, এই যে ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি। ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সিতে যাওয়ার আগে তোকে বুঝতে হবে যে ডকুমেন্ট ফ্রিকোয়েন্সিটা কি জিনিস। তা ডকুমেন্ট ফ্রিকোয়েন্সিটা কি, একটা পার্টিকুলার টার্ম কতগুলো ডকুমেন্টে অকার করছে, একটা পার্টিকুলার টার্ম কতগুলো ডকুমেন্টে অকার করছে, সেইটাই হচ্ছে আমার ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি। ওকে, নাম্বার অফ ডকুমেন্টস কন্টেইনিং টার্ম আই। বোঝা গেল, প্রথমে বলছি টার্ম ফ্রিকোয়েন্সিটা কি জিনিস, হাউ মেনি টাইমস আ পার্টিকুলার টার্ম অকার্স ইন আ ডকুমেন্ট, সেটা হচ্ছে টার্ম ফ্রিকোয়েন্সি, বুঝতেই পারলি। এবার ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে হাউ মেনি টাইমস আ পার্টিকুলার টার্ম, না, হ্যাঁ, ডিএফআই তো, মানে একটা টার্ম যা টিআই সেটা কতগুলো ডকুমেন্টে অকার করছে। হাউ মেনি টাইমস আ পার্টিকুলার টার্ম টিআই, না হাউ মেনি টাইমস না, ইন হাউ মেনি ডকুমেন্টস আ পার্টিকুলার টার্ম টিআই অ্যাপিয়ার্স। হ্যাঁ, একটু বলতে ভুল হয়ে যাচ্ছিল আমার। এই যে নাম্বার অফ ডকুমেন্টস কন্টেইনিং টার্ম আই, এটাই সোজা কথা, কতগুলো ডকুমেন্টের মধ্যে আমি সেই টার্মটা খুঁজে পাবো, দ্যাট ইজ দ্য ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি। এইবার আসছি ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি, সেটা কি করছি, ওটাকে সোজা ডিনোমিনেটরে নামিয়ে দিলাম, আর নিউমারেটারে কি রাখছি, এন। এন ইজ দ্য টোটাল নাম্বার অফ ডকুমেন্টস ইন দ্য কালেকশন, মানে পুরো কর্পাসের সেটটা। কর্পাস মানে যে সবসময় একটাই ফাইল হয়, একটাই ডকুমেন্ট হয় তা কিন্তু নয়, কর্পাসে অনেক অনেক ডকুমেন্ট থাকতে পারে। তো পুরো কালেকশনটার মধ্যে আমার টোটাল যতগুলো ডকুমেন্ট আছে সেইটা যাবে নিউমারেটারে, আর ডিএফটা হচ্ছে আমার ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি। এখানে ডিএফ দ্য ডকুমেন্ট ফ্রিকোয়েন্সিটা কি, না হাউ মেনি টাইমস আ পার্টিকুলার টার্ম, না, আ পার্টিকুলার টার্ম টিআই is being contained in how many documents, কতগুলো ডকুমেন্টের মধ্যে আছে। তাহলে সেটাকে নামাবি ডিনোমিনেটরে, আর ওপরে লিখবি এন, টোটাল নাম্বার অফ ডকুমেন্টস, বুঝতে পারলি। এবার লগ কেন নিচ্ছি সে বলেছিলাম ড্যাম্পেন দ্য এফেক্ট রিলেটিভ টু টিএফ, এখানে ড্যাম্পেন করার জন্য, মানে ওই আর কি নর্মালাইজেশনেরই পারপাস। টোটাল নাম্বার অফ ডকুমেন্টস ওটা যাচ্ছে নিউমারেটারে, আর ডিএফ ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি, হাউ মেনি ডকুমেন্টস কন্টেন দ্য টার্ম টিআই। তাহলে এই টিএফ, আইডিএফ, তারপরে এই যে লগ ফ্রিকোয়েন্সি ওয়েটিং, এগুলো কিন্তু ভালো করে দেখবি, বুঝলি। এই দেখ এখানে ওয়ান যদি হয় তাহলে ওয়ান, কারণ লগ অফ ওয়ান হচ্ছে জিরো,
আবার log of 2 সামথিং হবে, তার সাথে আবার 1 যোগ করলো। আবার log of 10 মানে হচ্ছে 1, তাহলে 1 + 1 2। আবার দেখ এখানে যদি 1000 হয়, তার মানে এই পোর্শনটা হয়ে যাবে 3, 3 + 1 হচ্ছে 4। বুঝতে পারলি? তাহলে টার্ম ফ্রিকোয়েন্সিটা যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে এটার একটা পজিটিভ ভ্যালু পাবো, আদারওয়াইজ 0। লগ ফ্রিকোয়েন্সি ওয়েটিং, বুঝলি? এই যে ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি, এটা তো জানিস যে রেয়ার টার্মস আর মোর ইনফরমেটিভ দ্যান ফ্রিকুয়েন্ট টার্মস। এই হচ্ছে ব্যাপার, রেয়ার টার্মস আর মোর ইনফরমেটিভ। কোনো একটা ডকুমেন্টে যদি আমি দেখি, মানে কোনো একটা পার্টিকুলার টার্ম খুব রেয়ারলি শুধু কয়েকটা ডকুমেন্টের মধ্যেই অকার করছে, হ্যাঁ, তাহলে সেই টার্মটার একটা স্পেশাল সিগনিফিকেন্স, একটা স্পেশাল মিনিং আছে, এটা আমরা ধরে নিই। কনসিডার আ টার্ম ইন দ্য কোয়ারি দ্যাট ইজ রেয়ার ইন দ্য কালেকশন। এই দেখ কি একটা ওয়ার্ড দিয়েছে, দেখ arachnocentric বাবারে। A document containing this term is very likely to be relevant to the query arachnocentric, তাই না? We want a high weight for rare terms. রেয়ার টার্ম যদি হয়, তাহলে আমরা ধরে নিই যে সেটার একটা বিশেষ অর্থবহ হবে, সেটা একটা বিশেষ সিগনিফিকেন্স আছে, তার একটা বিশেষ মিনিং ক্যারি করবে। এটা আমরা অনেক সময় অ্যাজিউম করে নিই। এবার এই যে টিএফ আইডিএফ দুটোকে কম্বাইন করা হলো। এই যে আইডিএফ, ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি, এখানে কিন্তু লগ বেস 10 নিয়েছে, এখানে কি নিয়েছিল, এখানে মনে হয় লগ বেস 2 নিয়েছিল, হ্যাঁ এখানে লগ বেস 2 নিয়েছিল। যাই হোক, যেটাতে খুশি সেটাই নিই, সেটা বলে দিস। যেটা আমরা দুভাবেই নিতে পারি, লগটা বেসে কি নেব সেটা আমরা ডিপেন্ড করে। এই যে এখানে লগ বেস 2 নিয়েছে, আর n ডিভাইডেড বাই ডিএফ, এটা সেমই থাকবে। n ইজ দ্য টোটাল নাম্বার অফ ডকুমেন্টস ইন দ্য কালেকশন, আর ডিএফআই বলছে ইন হাউ মেনি ডকুমেন্টস দ্য পার্টিকুলার টার্ম টিআই অ্যাপিয়ার্স। এই হচ্ছে ব্যাপার। তাহলে এই যে ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি, একই ব্যাপারটা কিন্তু, শুধু এখানে লগ বেস 10, এখানে লগ বেস 2। আর ওই যে ড্যাম্পেনিং হচ্ছে ওই যে লগটা নিয়ে, এই যে উই ইউজ লগ অফ দিস ইনস্টেড অফ দিস। আমরা তো শুধু এন বাই ডিএফআইটাও নিতে পারতাম, সেটা না নিয়ে আমরা কেন এরকম লগটাকে জুড়ছি? এই দেখ, টু ড্যাম্পেন দ্য এফেক্ট অফ আইডিএফ। ওই একই ব্যাপার, বুঝলি? উইল টার্ন আউট দ্য বেস অফ দ্য লগ ইজ ইমমেটেরিয়াল। দেখ এখানে বলেই দিয়েছে আমরা লগের বেসটা কি নিচ্ছি, সেটা ইমমেটেরিয়াল। এই জন্য এখানে লগ বেস 10 নিয়েছে, এখানে আবার লগ বেস 2 নিয়েছে। কি নিবি সেটা এরকম পরিষ্কার করে বলে দিবি যে লগের বেসটা সেরকম যে ম্যাটার করে না, বাট লগ নেওয়াটা ম্যাটার করে। লগ নিতে হবে, কারণ শুধু যদি আমি এইটুকু পার্ট রেখে দিই, তাহলে ভ্যালুগুলো না অনেক বড় বড় চলে আসবে। বাট যখনই আমরা লগ নিচ্ছি, তখনই ভ্যালুটা অনেকটা ছোট হয়ে যায়। ধর যদি আমার এই ভ্যালুটা 1000 হয়, তাহলে লগ অফ 1000 বেস 10 করলে কত হবে? 100 হয়ে যাবে। স্কেলিং করে অনেকটা ছোট হয়ে যাচ্ছে। এটা এই সেন্টেন্সগুলো না, এই স্টেটমেন্টগুলো বলে দিবি যে অনেকটা ড্যাম্পেনিং এফেক্ট আর হচ্ছে আর কি। এই যে এখানে ডিএফ এর ভ্যালু যত বাড়তে থাকবে, তাই যে দেয়ার ইজ ওয়ান আইডিএফ ভ্যালু ফর ইচ টার্ম ইন আ কালেকশন। এই যে এখানে আইডিএফ ক্যালকুলেট করছে, দেখ। হ্যাঁ, ডিএফটা চেঞ্জ হতেই পারে, তাহলে আইডিএফটা এইভাবে হবে, এন কে দিয়ে ডিভাইড করে তারপরে লগ নিয়ে নেব। তারপরে এই যে এফেক্ট অফ আইডিএফ অন র্যাঙ্কিং, জানিসই যে আইডিএফ হ্যাজ নো এফেক্ট অন র্যাঙ্কিং ওয়ান টার্ম কোয়ারিজ। ওয়ান টার্ম কোয়ারি মানে যেগুলো একটাই ওয়ার্ড থাকে কোয়ারিতে, সেগুলোর মধ্যে যে বিশাল কোনো এফেক্ট পড়বে তা নয়। IDF affects the ranking of documents for queries with at least two terms. For the query, এই যে capricious person, IDF weighting makes occurrences of capricious count for much more in the final document ranking than occurrences of person. পার্সেন্টটা তো খুব কমন একটা টার্ম, তাই না? পার্সেন্টটা অনেক ডকুমেন্টে অকার করতেই পারে, সেজন্য পার্সেন্টের যে ডকুমেন্ট ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি হয়ে গেল, অনেকটাই বেশি এলো। বাট যখনই এই ক্যাপ্রিসিয়াস কথাটা অ্যাড হচ্ছে, তখনই দেখবি ডকুমেন্ট ফ্রিকোয়েন্সিটা অনেক কমে যাবে। তবে কি হবে, একটা ফ্র্যাকশনের যদি ডিনোমিনেটরটা যদি কমে যায়, তার মানে সেটার ভ্যালুটা অনেকটা বেড়ে যাবে। যদি ডিনোমিনেটরটা কমে যায়, ক্যাপ্রিসিয়াস কথাটা অনেকটা আনকমন, মানে ওর ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি কম হবে।
তাহলে একটা ফ্র্যাকশনে যদি ডিনোমিনেটর কমে যায় তাহলে ওই ফ্র্যাকশনের ভ্যালুটা বেড়ে যাবে। বুঝতে পারলি? এবার কালেকশন ভার্সেস ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এই কালেকশন ফ্রিকোয়েন্সি, ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি, ওই টার্ম ফ্রিকোয়েন্সি আর কি। অফ টি ইজ দ্য নাম্বার অফ অকারেন্সেস অফ টি ইন দ্য কালেকশন কাউন্টিং মাল্টিপল অকারেন্স, মানে ওটা টার্ম ফ্রিকোয়েন্সিকেই বোঝাচ্ছে, কালেকশন ফ্রিকোয়েন্সি। আর ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে in how many documents that particular term is contained। সবই তো বলেছি। এবার কম্বাইনিং টিএফ আইডিএফ, দেখ দুটোকে এবার কম্বাইন করেছি। এই দেখ লগ ফ্রিকোয়েন্সি ওয়েটিং বলেছি, হ্যাঁ, আর এইটা হচ্ছে গিয়ে তোর ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি। যত বেশি ডকুমেন্টে থাকবে তত কি হবে, ডিনোমিনেটরটা বেড়ে যাবে। তো ডিনোমিনেটর বেড়ে যাওয়া মানে পুরো ফ্র্যাকশনের ভ্যালুটা কমে যাবে। তার মানে কি, রেয়ার যে টার্মগুলো, যারা কিনা মানে খুব অল্প সংখ্যক ডকুমেন্টে প্রেজেন্ট আছে, ওদের জন্য পুরো ফ্র্যাকশনের ভ্যালুটা বেড়ে যাবে। কি বলছি মন দিয়ে শোন, জিনিসটা কেন ইনভার্স করা হচ্ছে। ধর একটা পার্টিকুলার ওয়ার্ড অনেকগুলো ডকুমেন্টে আছে, অনেক, আমার 10,000 ডকুমেন্টের একটা কালেকশন আছে, এবং একটা ওয়ার্ডকে আমি দেখতে পেলাম 5,000টা ডকুমেন্টে আমি খুঁজে পেয়ে গেলাম। তাহলে কি হবে, যত আমার ডিনোমিনেটরের ভ্যালুটা বেশি হবে তত গোটা ফ্র্যাকশনটা ক্যাপ্রিসিয়াস, তারপর কি অ্যানেক, ওই যে বাবা কি যেন ছিল একটা, কি একটা নাম, ওরে বাবা, কি অ্যানেক্রোম্যাটিক নাকি, ওই যে ওয়ার্ড, এই যে ও সরি অ্যারাকনোসেন্ট্রিক, অ্যারাকনোসেন্ট্রিক, তারপরে এই যে ক্যাপ্রিসিয়াস, এই ওয়ার্ডগুলো খুব আনকমন। তার মানে কি, সেই ওয়ার্ডগুলোর জন্য আমার ডিনোমিনেটরের ভ্যালুটা কমবে, মানে ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি কম থাকবে। ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি যদি কম থাকে, একটা ফ্র্যাকশনের ডিনোমিনেটর কমে যাওয়া মানে তার ভ্যালুটা বেড়ে যাওয়া, মানেই তার ইম্পর্টেন্সটা বেড়ে যাচ্ছে। বুঝলি ব্যাপারটা কিভাবে ব্যালেন্স করছি আমরা টিএফ আইডিএফ কে? এইটা তো লগ ফ্রিকোয়েন্সি ওয়েটিং, বুঝতেই পারছিস। টিএফও যদি বাড়ে এই ভ্যালুটাও বাড়বে তত, সেটা ঠিক আছে। বাট এইটা দেখ, যত কম ডকুমেন্টে ওয়ার্ডটা প্রেজেন্ট থাকবে তত ডিনোমিনেটরের ভ্যালু কম হবে, তত অ্যাজ এ হোল ফ্র্যাকশনটার ভ্যালু বেড়ে যাবে। দুটোকে কম্বাইন করে আমরা টিএফ আইডিএফ এর ম্যাট্রিক্সটাকে বানালাম। increases with the number of occurrences of term within a document। আরেকটা হচ্ছে increases with the rarity of the term in the collection। দুটো টার্মে দুটো সিগনিফিকেন্স। প্রথম যে টার্মটা সেটা কি, যত ফ্রিকোয়েন্সি বাড়বে তত সেটার ভ্যালুও বাড়বে, এই যে ইনক্রিজেস উইথ দ্য নাম্বার অফ অকারেন্সেস অর টার্ম উইদিন আ ডকুমেন্ট, পরিষ্কার সেটা হচ্ছে এই পার্টটা। আর সেকেন্ড পার্টটা কি হচ্ছে, সেকেন্ড পার্টটা যত রেয়ার হবে তত ডিনোমিনেটরের ভ্যালু কম হবে। একটা ফ্র্যাকশনে যদি ডিনোমিনেটর কমতে থাকে তাহলে অ্যাজ এ হোল ফ্র্যাকশনটার ভ্যালু আরো বেড়ে যায়। ইনক্রিজেস উইথ দ্য রেয়ারিটি অফ দ্য টার্ম। বুঝতে পারলি কি সুন্দর বুঝিয়েছে এখানে। টিএফ আইডিএফ আর কি বলে বোঝাবো বল। এই যে স্কোর ফর আ ডকুমেন্ট, এবার কোয়ারি আর ডকুমেন্টের মধ্যে যে টার্মগুলো কমন, মানে এই যে ইন্টারসেকশন নিচ্ছে মানে কমন টার্মগুলো, সেগুলো টিএফ আইডিএফ স্কোরটাকে বার করে সামেশন করতে হবে। ধর আমার কোয়ারি ডকুমেন্টের মধ্যে 5খানা টার্ম কমন এলো, কি 3টে টার্ম কমন এলো, যাই বলছি, যে কটা টার্মই আমি পাই না কেন, প্রত্যেকটা টিএফ আইডিএফ বার করে এবার সাম করে দিবি। টিএফ এর জন্য এখানে হচ্ছে লগ ফ্রিকোয়েন্সি ওয়েটিংটাকে নিয়েছে, এই যে লগ ফ্রিকোয়েন্সি ওয়েটিং, টিএফ তো জানিসই টার্ম ফ্রিকোয়েন্সি, সেখানে আবার অনেক সময় ওই যে ম্যাক্স ফ্রিকোয়েন্সিটাকে দিয়ে ডিভাইড করে আমরা এক নর্মালাইজেশনে আনছিলাম, স্কোরটাকে নর্মালাইজ করছিলাম, তাই না? আর এরকম যদি করে দিই ব্যাপারটা, যদি আইডিএফ যদি নিয়ে নিই তাহলে ডকুমেন্ট ফ্রিকোয়েন্সিটা যাবে হচ্ছে ডিনোমিনেটরে আর নিউমারেটরটা যাবে উপরে। ঠিক আছে? এবার এই যে বাইনারি কাউন্ট ওয়েট ম্যাট্রিক্স, ওই কিছুই না, ইচ ডকুমেন্ট ইজ নাও রিপ্রেজেন্টেড বাই আ রিয়েল ভ্যালু। দেখ ম্যাট্রিক্সটা কত বড় বড় ছিল, মানে এই যে এক একটা ভ্যালু কত বড় বড় ছিল, তাই না? এবার সেখান দিয়ে স্কেলিং করে কত ছোট একটা ভ্যালুতে নিয়ে আসা হলো। আগের ম্যাট্রিক্সটা দেখেছিস তো কত বড় বড় ভ্যালু ছিল। ফর আ ডকুমেন্ট গিভেন কোয়ারি, very high dimensional space, এই যে tens of millions of dimensions in
case of a web search engine, তাই না? So these are very sparse vector. Most entries are zero. এরকম হায়ার ডাইমেনশনাল স্পেস যদি হয় তাহলে অনেক ম্যাক্সিমাম এন্ট্রিগুলোই জিরো থাকে, কারণ একটা পার্টিকুলার ডকুমেন্টে তো আর সব টার্ম অকার করে না। দেখ আমার ম্যাট্রিক্সটা কি ছিল, আমার ম্যাট্রিক্সটা ছিল এইরকম। তাহলে এইটা হচ্ছে আমার নাম্বার অফ ডাইমেনশন, এই যে স্মল টিটা। আমার গোটা কালেকশনে যতগুলো ওয়ার্ড আছে সেটা হচ্ছে আমার নাম্বার অফ ডাইমেনশন। এইবার একটা পার্টিকুলার ডকুমেন্টে নিশ্চয়ই সব কটা টার্ম অকার করবে না, সেই জন্য ম্যাক্সিমাম এলিমেন্টগুলোই কিন্তু জিরো থাকে। এবার যে ম্যাট্রিক্সের মেজরিটি অফ দ্য টার্ম জিরো সেটাকে বলা হয় স্পার্স ম্যাট্রিক্স। বুঝতে পারলি তাহলে কি বলছি? এই যে এবার কি করে সিমিলারিটি বার করছে, এই যে বলছে কনসিডার বোথ ডকুমেন্টস অ্যান্ড দ্য গিভেন কোয়ারি অ্যাজ পয়েন্টস অর ভেক্টরস ইন দ্য স্পেস। হ্যাঁ, কম্পিউট ইন সাম ওয়ে দ্য সিমিলারিটি বিটুইন। এই যে কি করে সিমিলারিটি বার করে, তো কোসাইন সিমিলারিটি আসছে এবার। এই যে এই প্রক্সিমিটি দিয়ে ভি ডাইমেনশনাল ভেক্টর স্পেস, কোনো জায়গায় ভি বলছে, এখানে আবার বলছে টি। টি ইজ দ্য নাম্বার অফ টার্মস ইন দ্য টোটাল কালেকশন অফ ডকুমেন্ট, যতগুলো টার্ম তটাই হচ্ছে আমার ডাইমেনশন। বুঝতেই পারছিস একটা পার্টিকুলার ডকুমেন্টে মেজরিটি অফ দ্য টার্মস হয়তো থাকবেই না, সেই জন্য সেগুলো স্পার্স ম্যাট্রিক্স। দেখ এই যে এই ডকুমেন্টগুলো এই টার্মগুলো থাকছে না বলে সব জিরো 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 হয়ে যাচ্ছে। এরকম যত হায়ার ডাইমেনশনে যাবে, হায়ার ডাইমেনশন মানে কি, আমার অনেক নাম্বার অফ টার্মস আরো বেড়ে যাচ্ছে। যতই আমি নাম্বার অফ টার্মস বাড়িয়ে দিই না কেন, এক একটা ডকুমেন্টে সব কটা টার্ম কখনোই অ্যাপিয়ার করবে না। সেই জন্যই কিন্তু মেজরিটি অফ দ্য টার্মস আর জিরো, এবং সেটাকে বলা হয় স্পার্স ম্যাট্রিক্স। বুঝলি? তাহলে সব বলেছিলাম কিন্তু, হ্যাঁ শুধু রিভিশন দিচ্ছে, কালকে পরীক্ষা, সেমিস্টারেও লাগবে ওই জন্য। তাহলে এই যে প্রক্সিমিটি, এবার দেখ এই যে র্যাঙ্ক ডকুমেন্টস অ্যাকর্ডিং টু দেয়ার প্রক্সিমিটি টু দ্য কোয়ারি। এই যে প্রথমে কোয়ারি আর ডকুমেন্ট দুটোকেই তো ভেক্টর রিপ্রেজেন্ট করা হলো, সেটা তো জানিসই। ওই যে এখানে ছবিতে দেখিয়েছিলাম না, এখানে একটা ছবি দিয়ে দেখাচ্ছিলাম, এই যে এই তো এই ছবিটাই তো গ্রাফিক রিপ্রেজেন্টেশন। ডকুমেন্ট কোয়ারি সব কটাকে এখানে ভেক্টর রিপ্রেজেন্ট করে দিয়েছে, কি সুন্দর করে। আগে দেখ সব কটাকে আগে ভেক্টরে রিপ্রেজেন্ট করে দিল। তারপর আমি কি করছি, কোয়ারির সাথে ওই ডকুমেন্টগুলো সিমিলারিটি স্কোরটা বার করবো। সেসব তো পরে, তার মানে প্রত্যেকটা ডকুমেন্টকে এবং কোয়ারিকে আমাকে আগে তো ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। এই যে ডু দ্য সেম ফর কোয়ারিজ। ওকে, র্যাঙ্ক ডকুমেন্টস অ্যাকর্ডিং টু দেয়ার প্রক্সিমিটি টু দ্য কোয়ারি। এই যে প্রক্সিমিটি হচ্ছে সিমিলারিটি অফ ভেক্টরস। এবার কি করে সিমিলারিটি বার করেছিলাম মনে আছে? কোসাইন সিমিলারিটি, a ডট বি ডিভাইডেড বাই মড a ইন্টু মড বি। a ডট বিটা মানে কি, দুটো ভেক্টরের হচ্ছে ডট প্রোডাক্ট। তা ডট প্রোডাক্ট কি করে বার করে? এ বি কস থিটা। মনে আছে কস থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টরস। যাই হোক এগুলো বলেছিলাম, আশা করি মনে আছে কিছুটা। এই যে এই ম্যাট্রিক্সটাই মেজরিটি অফ এলিমেন্টস কিন্তু জিরো হয়ে যায় কখন, যখন অনেক হায়ার ডাইমেনশনাল ভেক্টর হয়। হায়ার ডাইমেনশনাল ভেক্টর মানেই তার মধ্যে অনেক অনেক টার্ম রয়েছে, অনেক টার্ম রয়েছে। কিন্তু ডকুমেন্ট তো আমার অত নেই, তারপর মানে ওর তুলনায় ডকুমেন্ট তো আমার খুব একটা বেশি নয়, টার্ম রয়েছে অনেক। মানে এই যে স্মল টি ইজ মাচ মাচ গ্রেটার দ্যান স্মল এন। এন ইজ দ্য নাম্বার অফ ডকুমেন্টস আর এই টি ইজ দ্য নাম্বার অফ টার্মস। বুঝতে পারছিস? তাহলে এই স্মল টি এর ভ্যালুটা যদি মাচ মাচ গ্রেটার দ্যান এই এন হয়, এন ইজ দ্য নাম্বার অফ ডকুমেন্টস, তার মানে মেজরিটি অফ দ্য এলিমেন্টস কিন্তু এই মানে ম্যাট্রিক্সের ম্যাক্সিমাম এলিমেন্ট গুলো আমার জিরোই থেকে যাবে। হুম। হ্যাঁ, হ্যাঁ, এই যে এক একটা রো এক একটা ভেক্টর, এক একটা রো, এই যে ডি ওয়ান এর করসপন্ডিং যে রোটা দেখবি সেটা হচ্ছে একটা ভেক্টর। এবার ধর আমার হচ্ছে তিনটে টার্ম আছে, তাহলে প্রথম টার্মটা দুবার অকার করেছে, দ্বিতীয় টার্মটা তিনবার, থার্ড টার্মটা পাঁচবার। আবার ডি টু যে ডকুমেন্টটা, এই যে দেখ এই পুরো একটা রো দিয়ে হচ্ছে আমার দেখতে, এই একটা যে রো দেখতে পাচ্ছি সেই একটা রো দিয়ে হবে আমার ডি টু ভেক্টরটা। তো সেখানে দেখতে পাচ্ছি টার্ম ওয়ানটা তিনবার, টার্ম টুটা সাতবার, টার্ম থ্রিটা একবার অকার করেছে। আর যে কোয়ারিটা আছে, কোয়ারিটাও কিন্তু এরকম একটা ভেক্টর দিয়ে, সেখানে প্রথম টার্মটা একবারও অকার করেনি, জিরো। সেকেন্ড টার্মটা একবারও অকার করেনি, জিরো, মানে এটা ওয়ান টার্ম কোয়ারি। আর থার্ড টার্মটা শুধু অকার করেছে দুবার।
তাহলে এগুলো কিন্তু এই যে হায়ার ডাইমেনশন, যত হায়ার ডাইমেনশনই বাড়াই না কেন, তো ডাইমেনশনটা কিসের উপর ডিপেন্ড করছে? টোটাল নাম্বার অফ টার্মস ইন দ্য কালেকশন। যত নাম্বার অফ টার্মস বাড়তে থাকবে ততই কিন্তু আমার নাম্বার অফ কলামস বেড়ে যাবে এখানে। এবার নাম্বার অফ কলামস আমি যতই বাড়াই, কিন্তু আমার তো ডকুমেন্টস নাম্বারটা ফাইনাইট না, একটা সীমিত সংখ্যক ডকুমেন্ট আছে, সেই জন্য ম্যাক্সিমাম ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো 0 হয়ে যায়। বুঝতে পারলি ব্যাপারটা কি হলো? ওকে, এবার এই কোয়ারিটার সাথে আমি D1 আর D2 রিলেশনটা বার করব। কিসের রিলেশন? সিমিলারিটি রিলেশন, সিমিলারিটি স্কোর। এ দেখ, প্রক্সিমিটি, সিমিলারিটি অফ ভেক্টর। তাহলে ভেক্টর গুলোকে রিপ্রেজেন্ট করা হচ্ছে কিভাবে সেটা আগে ভালো করে বোঝ। এক একটা ডকুমেন্টের ভেক্টর হচ্ছে এই যে এক একটা রো। তাহলে ভেক্টরে কি বোঝাচ্ছে? যে কোন ডকুমেন্টে কোন টার্মটা কতবার অকার করছে। এইটাই তো ব্যাগ অফ ওয়ার্ডস। ব্যাগ অফ ওয়ার্ডসে আমরা শুধুই দেখছি যে কোন টার্ম কতবার করে অকার করছে, কিন্তু কোনটা কার পরে কার আগে, ওদের সিকোয়েন্স মানে ওদের অর্ডার তো আমরা মেনটেন করছি না। ওদের অর্ডার তো আমরা মেনটেন করছি না, আমরা শুধু দেখছি কোনটা কার পরে কোনটা কার আগে, এইটাই ব্যাস। আমরা যখন বাজার থেকে এই জিনিসগুলো এনে থরে থেকে মাটিতে ফেললাম, তখন আমরা শুধু কি দেখি? যে আমি কতগুলো ডিম কিনেছি, কতটা পেঁয়াজ কিনেছি, কতটা আলু কিনেছি, আমরা শুধু কাউন্টটা দেখতে পাই। আমরা কি এরকম ভাবি যে পেঁয়াজের আগে আলুটা কিনেছিলাম কিনা, বা আমরা ডিমটা সবার শেষে কিনেছিলাম কিনা, কি ডিমটা সবার আগে কিনেছিলাম কিনা? আমি তখন শুধু কাউন্ট দেখি যে 6টা ডিম কিনেছি, 3 কিলো আলু কিনেছি, 2 কিলো পেঁয়াজ কিনেছি। আমরা তখন শুধুই কাউন্টটা দেখি যে পেঁয়াজ মানে 2 কিলো, আলু মানে 3 কিলো, ডিম মানে 6টা, হ্যাঁ এরকম, মাংস মানে 2 কেজি। এইভাবে আমরা তখন শুধু কাউন্টটা দেখি। মনে করে দেখ, আমরা যখন জিনিসগুলো ঢেলে ফেলি তখন কি আমরা ভাবি এই কোনটার আগে কি কিনেছি? সেইটা কিন্তু ব্যাগ অফ ওয়ার্ডস থেকে আমরা পাচ্ছি না। ব্যাগ অফ ওয়ার্ডস মডেলের মেইন কনসেপ্টটাই হচ্ছে যে শুধুই আমাকে কালেকশনটা দিয়ে দেবে, যে জন ইজ ফাস্টার দ্যান মেরি আর মেরি ইজ ফাস্টার দ্যান জন, দুটোর কালেকশন পুরো সেম। আমি ব্যাগ থেকে ঢাললে ওয়ার্ডগুলোকে কেউ বুঝবে না কোনটা কার আগে পরে ছিল, কোনটা কার আগে কোনটা কার পরে ছিল। এটাই হচ্ছে বাজার করার নিয়মটা। আমি যখনই বাড়িতে ঢুকে ফেলে ব্যাগটাকে উল্টে দিলাম মানে মেঝের ওপর, ফ্লোরের ওপর, আমরা তখন শুধু দেখছি জিনিসগুলো আমি ঠিকঠাক কিনেছি কিনা, আলু 2 কেজি আছে কিনা, মাছ 2 কেজি আছে কিনা, চাল 1 কেজি আছে কিনা, ডিম 6টা আছে কিনা, আমি তখন শুধু কাউন্টটা দেখছি। আমরা তখন এরকম ভাবি না রে চালের আগে ডিম কিনেছিলাম, ডিমের আগে তেল কিনেছিলাম, এরকম কিন্তু ভাবি না। ঠিক এটাই হচ্ছে ব্যাগ অফ ওয়ার্ডস মডেল। সেই জন্য কি হচ্ছে, আমরা সিমিলারিটি অফ ভেক্টরসটা বার করছি। তাহলে এক একটা ভেক্টর আমরা কিভাবে বানাচ্ছি? এক একটা ডকুমেন্টকে আমরা এক একটা ভেক্টর টার্মে রিপ্রেজেন্ট করছি। কোন টার্মটা কতবার করে অকার করছে তার উপর ডিপেন্ড করছে আমার ডকুমেন্ট ভেক্টর রিপ্রেজেন্টেশনটা কিরকম হবে। বা কোয়ারি ভেক্টরটাও তাই, আমার যদি ওয়ান টার্ম কোয়ারি হয়, দেখ এখানে বাকি দুটো টার্ম হয়ে গেল 0, শুধু একটা টার্মের হয়ে গেল 2, তাই না? এই হচ্ছে ব্যাপার। তাহলে এই যে ডাইমেনশনটা কিন্তু পুরোই ডিপেন্ড করছে নাম্বার অফ টার্মস ইন দ্য কালেকশন। টোটাল নাম্বার অফ টার্মস ইন দ্য কালেকশন, সেটাই হচ্ছে আমার ডাইমেনশন। যত ডাইমেনশন বড় হবে তত এখানে নাম্বার অফ কলামস বাড়তে থাকবে, মানে এদের রিপ্রেজেন্টেশন অনুযায়ী। এরা আবার উল্টে দিয়েছে জিনিসটাকে, ও একই ব্যাপার। আমার এটা বেশ সুবিধা হচ্ছে বলতে, যে ডকুমেন্ট মানে হচ্ছে ডকুমেন্ট গুলো এক একটা রো, আর কলাম হচ্ছে এক একটা টার্ম। যাই হোক, ব্যাপার স্যাপার একই ব্যাপার। তাহলে এখানে যত টার্ম বাড়বে তত আমার কলাম গুলোর সংখ্যা হু হু করে বাড়তে থাকবে। আর যতই কলাম বাড়তে থাকুক না কেন, একটা পার্টিকুলার ডকুমেন্টে কিন্তু সব টার্ম নাই থাকতে পারে, অ্যাবসলিউটলি নাই থাকতে পারে। বা কোয়ারিটা যদি আমার ওয়ান টার্ম ভেক্টর হয়, সেক্ষেত্রে কোয়ারির মধ্যে শুধু একটা টার্ম আছে। বাট এটা পুরোটাই কিন্তু ভেক্টর স্পেস মডেল। ভেক্টর কিন্তু কখনোই সিকোয়েন্স মেনটেন করছে না, মানে অর্ডার দেখছে না। রাম কিল রাবণা, রাবণা কিল রাম, এটা কিন্তু কে কাকে মেরেছিল সেসব কিছু দেখছে না। ও শুধু ওয়ার্ডের কালেকশনটা দেখছে। আমি যে চাল কিনেছি, ডাল কিনেছি, ডিম কিনেছি, বাড়ি এসে শুধু এটাই দেখছি, চালের আগে ডিম না ডিমের আগে ডাল, ওইসব আমি কিচ্ছু দেখছি না। শুধু আমি আইটেম গুলো কাউন্ট করে দেখছি যে কোনটা কত কেজি কিনে এনেছি, আমার কাউন্টটা মিলছে কিনা, হিসেবটা ঠিক আছে কিনা। সেটাই হচ্ছে ভেক্টর স্পেস মডেল, শুধু দেখছে ওয়ার্ডের কালেকশনটা, সিকোয়েন্স বা অর্ডার কিছুই মেনটেন করছে না এখানে, কেমন? এবার আমরা এই যে ভেক্টর স্পেস প্রক্সিমিটি দিয়ে এই যে ইউক্লিডিয়ান ডিস্টেন্স করতে পারি আমরা, বিভিন্ন রকমের লেংথ আছে এখানে।
হ্যাঁ, দেখবি মহালানবিস ডিস্টেন্স আছে, হ্যাঁ, ইউক্লিডিয়ান ডিস্টেন্স আছে, ম্যানহাটান ডিস্টেন্স আছে, অনেক রকমের ডিস্টেন্স ফর্মুলা আছে। মানে যদি কম্পিউটার ভিশন পড়ে থাকিস কোথাও, আগের বছর আমি ওই মাস্টার্সের কম্পিউটার ভিশন পড়ানোর সময় অনেকগুলো ডিস্টেন্স দেখেছিলাম, ম্যানহাটান ডিস্টেন্স, মহালানবিস ডিস্টেন্স, ইউক্লিডিয়াস ডিস্টেন্স তো সবাই জানিস। হ্যাঁ, তারপর এগুলো এক এক রকম এক একটা ডিস্টেন্স। এই যে ওয়াই ডিস্টেন্স ইজ আ ব্যাড আইডিয়া, এই দেখ ডিস্টেন্স ইজ আ ব্যাড আইডিয়া, কারণ ডিস্টেন্সের ওপর সবসময় সিমিলারিটিটা খুব একটা মেজার করে না। এই দেখ গসিপ আর জেলাস, দেখ দুটো ওয়ার্ডের কিরকম করে এগুলোকে বানিয়েছে। The Euclidean distance between Q and D2 is larger even though the distribution of terms in the query and are very similar. বুঝতে পারলি? এই যে অ্যাঙ্গেল ডিসটেন্স, এই অ্যাঙ্গেলটাই হচ্ছে এবার কোসাইন সিমিলারিটি। কোসাইন সিমিলারিটি বলেছিলাম না, কোসাইন এই যে ফ্রম অ্যাঙ্গেলস টু কোসাইন। কোসাইনের ভ্যালুটা কি করে বার করে, এখানেও আছে মনে হয়, দেখ এখানেও দেখিয়েছিলাম, টার্ম ফ্রিকোয়েন্সি, ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি। এই যে ইনার প্রোডাক্টটা প্রথমে বার করছিল, ইনার প্রোডাক্টটা বার করে ওই দুটোর লেংথের মডিউলাসটাকে দিয়ে ডিভাইড করছিল। এই যে কোসাইন সিমিলারিটি, দুটো ডট প্রোডাক্ট আছে ওপরে আর নিচে হচ্ছে দুটোর মডিউলাসের প্রোডাক্ট। বুঝতে পারলে? এই যে কোসাইন সিমিলারিটি দেখিয়েছিলাম, কিন্তু এখানেও আছে। এই যে দ্য ইউক্লিডিয়ান ডিস্টেন্স বিটুইন দ্য টু ডকুমেন্টস ক্যান বি কোয়াইট লার্জ। এবার যদি ডিস্টেন্স বেড়ে যায় তার মানে কিন্তু সিমিলারিটি অ্যাকচুয়ালি কমে যাবে, বুঝলি? সেজন্য ডিস্টেন্স খুব একটা ভালো আইডিয়া নয়। কেন ডিস্টেন্সটা ভালো আইডিয়া নয়? যত ডিস্টেন্স বাড়বে তত তাদের মধ্যে সিমিলারিটি স্কোর আমরা ধরে নেবো যে কমে যাচ্ছে। ডিস্টেন্স বেড়ে যাওয়া মানে সিমিলারিটিটা কমে যাওয়া। সেই জন্য আমরা কি চাইছি, যত সিমিলার হবে তত ভ্যালুটা আরো বেশি পেতে, তখন আমরা কস নিয়ে নিলাম অ্যাঙ্গেলটার। সেই জন্য তখন আমরা অ্যাঙ্গেল বেস ডিস্টেন্সটাকে নিচ্ছি। ইউক্লিডিয়ান ডিস্টেন্সটা খুব একটা ভালো আইডিয়া নয়। দুটো ওয়ার্ডের মধ্যে যদি ইউক্লিডিয়ান ডিস্টেন্স খুব বেড়ে যায় তার মানে কিন্তু ওটা মোটেও সিমিলার নয়, ওরা একদমই মানে হচ্ছে ডিসিমিলার বা আনকোরিলেটেড, এরকম ব্যাপার। এখানে দেখ তখন আমরা অ্যাঙ্গেলের কনসেপ্ট, তাহলে অ্যাঙ্গেলের কনসেপ্টটা কেন আসছে? আমার যদি সবটাই ডিস্টেন্স মেজার দিয়ে হতো তাহলে অ্যাঙ্গেলটা কেন আসতো? এই যে ফ্রম অ্যাঙ্গেল টু কোসাইন, এই যে র্যাঙ্ক ডকুমেন্টস ইন ইনক্রিজিং অর্ডার অফ দ্য অ্যাঙ্গেল, এটাই তো বলছে। হুম, এই যে এই যে কোসাইন সিমিলারিটি, এই যে এটা হচ্ছে ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট মানে কি, এ ডট বি, এ আর বি যদি দুখানা ভেক্টর হয় তাহলে এ ডট বি করলে কি হবে, এ বি কস থিটা, তাই না? এ বি কস থিটা। আর যদি দুটো ভেক্টরকে আমরা আই জে কে ইউনিট ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি, তার ডট প্রোডাক্ট করলে কি হয়, শুধু আই আই এর কম্পোনেন্টটা থাকবে, জে জে এর কম্পোনেন্ট থাকবে, কে কে এর কম্পোনেন্ট থাকবে। কেন? আই ডট আই হচ্ছে 1, কে ডট কে হচ্ছে 1, কিন্তু আই ডট জে করলে 0, কে ডট জে করলে 0। তার কারণ কি, দুটো অ্যাক্সিস পারপেন্ডিকুলার টু ইচ আদার, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস পারপেন্ডিকুলার মানে কি cos 90 0। সেই জন্য আই ডট জে ইকুয়াল টু 0, জে ডট কে ইকুয়াল টু 0। মানে দুটো অ্যাক্সিস পারপেন্ডিকুলার যদি হয় তাহলে তাদের মধ্যখানের যে অ্যাঙ্গেলটা cos 90 সেটা হয়ে যাবে 0। এবার এইগুলো বোঝার চেষ্টা কর। আই ডট আই মানে দুটো ইউনিট ভেক্টরকে যখন প্রোডাক্ট করছি, আই ডট আই 1 হচ্ছে কেন, জে ডট জে 1 হচ্ছে কেন, কারণ cos 0 1, তাই cos 0 এর ভ্যালুটা 1। তাহলে cos 0 মানে কি, দুটো অ্যাক্সিস সেম, আই ডট আই এক্স অ্যাক্সিস বরাবর দুটো ইউনিট ভেক্টর, ওদের cos প্রোডাক্ট আসছে, সরি ওদের ওদের ডট প্রোডাক্ট আসছে 1। কেন? ওদের মধ্যখানের অ্যাঙ্গেলটা 0 আর cos 0 ভ্যালু 1। প্রত্যেকটা জিনিসের পেছনে মানেটা বোঝার চেষ্টা করবি, ব্লাইন্ডলি পড়বি না। কেন আমরা কোসাইন নিচ্ছি, কসটা কেন নিচ্ছি আমরা? তার কারণ কসের অ্যাঙ্গেল যত ছোট হতে থাকবে তত ভ্যালুটা বাড়তে থাকবে। কস 0 ভ্যালু 1, কস 90 ভ্যালু 0, কস 180 ভ্যালু -1। তার মানে কি, দুটো ভেক্টর যত কাছাকাছি থাকবে তাদের মধ্যখানের অ্যাঙ্গেলটা যত কম হবে তত এই সিমিলারিটি স্কোরটা বেশি আসবে। বুঝতে পারলি কি বললাম? কেন ইউক্লিডিয়ান ডিস্টেন্স ইজ আ ব্যাড আইডিয়া, এই যে এখানে বলেছিল ডিস্টেন্স ইজ আ ব্যাড আইডিয়া, কেন বলেছিল?
কারণ দুটো ওয়ার্ডের মধ্যে ডিস্টেন্স যদি বেড়ে যায় তাহলে তারা মোটেও সিমিলার হচ্ছে না, ওরা আরো বেশি করে ডিসিমিলার হয়ে যাচ্ছে। বাট এই যে অ্যাঙ্গেল মানে অ্যাঙ্গেলের কনসেপ্টটাতে এবার এলাম আমরা, তাহলে অ্যাঙ্গেলের কোসাইন নিচ্ছি, কোসাইনটাই বা কেন নিচ্ছি? সাইন নিতে পারতাম, ট্যান নিতে পারতাম, কেন আমরা কোসাইন নিচ্ছি? অ্যাঙ্গেল যত ছোট হবে তত কসের ভ্যালু বেড়ে যাবে, কস জিরোর ভ্যালু 1, সেই জন্য আই ডট আই ইকুয়াল টু 1, জে ডট জে 1। তাহলে আই জে কে এগুলো কি ইউনিট ভেক্টরস along the x axis, y axis and z axis। I dot I 1, j dot j 1, k dot k 1, সেই জন্য ওদের হচ্ছে ক্রস প্রোডাক্টটাও 1, মানে হচ্ছে ডট প্রোডাক্টটাও 1, বুঝতে ওদের ডট প্রোডাক্টটা 1, বুঝতে পারলি? তাহলে দুটো ভেক্টর যত সিমিলার হবে তত তাদের মাঝখানের অ্যাঙ্গেলটা কম হবে, তত কোসাইনের ভ্যালুটা বেশি হবে। তার মানে কি, দুটো ভেক্টর সিমিলার আমরা কি করে ডিটারমাইন করব? যদি ওই কোসাইন সিমিলারিটি স্কোরটা বেশি হয়। এই জন্য আমরা কস নিচ্ছি, যত অ্যাঙ্গেল কমবে তত কসের ভ্যালু বাড়বে। আর সাইন ঠিক উল্টো, সাইন জিরোর ভ্যালু 0, সাইন 90 ভ্যালু 1। যত অ্যাঙ্গেল বাড়বে তত সাইনের ভ্যালু বাড়বে, মানে কি যত দ্রুত ভেক্টর নিজেদের থেকে দূরে সরে যাবে তত তাদের সিমিলারিটি স্কোর বেশি হবে যদি সাইন নিতাম। এই জন্য সাইন না নিয়ে আমরা কোসাইন নিচ্ছি। কেন কোসাইন নিচ্ছি? কারণ দুটো ভেক্টর যত কাছাকাছি হবে, যত সিমিলার হবে, ওদের মাঝখানের অ্যাঙ্গেলটা তত কম হবে, এবং যত কম হবে কোসাইনের ভ্যালু তত বেশি আসবে। বুঝতে পারলি কেন তাহলে কোসাইন নিচ্ছি? প্রত্যেকটার পেছনে কারণ থাকে। আমার ইচ্ছে হলো কোসাইন নিয়ে নিলাম তা কিন্তু নয়। আমি কেন সাইন নিলাম না? দুটো ভেক্টর যদি খুব সিমিলার হয়, মাঝখানের অ্যাঙ্গেলটা যদি খুব ছোট হয়, তাহলে সাইনের ভ্যালু একেবারে নেগলিজেবল আসবে। তার কারণ কি, সাইন 0 0, সাইন 91, ভেবে দেখ, সবাই জানি সেগুলো। বাট এই কসের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ঘুরে যাচ্ছে, যত অ্যাঙ্গেলের ভ্যালুটা কমছে তত কসের ভ্যালু বেড়ে যাচ্ছে। হয়েছে? তো এবার এই যে ডট প্রোডাক্ট, জানিস তো এগুলো তো আগের দিনও বলেছিলাম। এই যে এখানে একটা ছোট করে এক্সাম্পল বুঝিয়েছে, এই যে d1 d2 কিউ দিয়ে এই যে রুট ওভার এই যে d1 স্কোয়ার আর হচ্ছে কিউ স্কোয়ার। d1 স্কোয়ারটা কি করে বার করবি? মড, মড নিচ্ছে, এই যে কোএফিসিয়েন্ট গুলোকে স্কোয়ার অ্যান্ড অ্যাড করতে হয়। বুঝতে পারলি ব্যাপারটা কি হলো? এই যে কোসাইন ফর লেংথ নরমালাইজ ভেক্টর, লেংথ নরমালাইজ। তাহলে মেন ব্যাপারটা হচ্ছে আমার এই যে ওপরে ডট প্রোডাক্ট আর নিচে হচ্ছে মডিউলাসের মাল্টিপ্লাই, মানে মডিউলাসের প্রোডাক্ট করে ডিভাইড করছি আর কি ডিনোমিনেটরটাকে। ডট প্রোডাক্ট মানেই হচ্ছে আই আই কম্পোনেন্ট থাকবে, জে জে কম্পোনেন্ট থাকবে, কে কে থাকবে, বাকিগুলো জিরো হয়ে যাবে। আই ডট জে 0, জে ডট কে 0, কে ডট আই 0। কেন হচ্ছে? কারণ দুটো অ্যাক্সিস তো পারপেন্ডিকুলার, এক্স আর ওয়াই অ্যাক্সিস পারপেন্ডিকুলার, মানেই তো cos 90 0। এইভাবে বুঝে বুঝে পড়বি। cos 0 ভ্যালু 1, সেই জন্য আই ডট আই হচ্ছে 1, কে ডট কে হচ্ছে 1, জে ডট জে হচ্ছে 1। তার কারণ cos 0 ভ্যালু 1। বুঝলি? এভাবে জিনিসটা পড়তে হবে কিন্তু। এই যে কোসাইন সিমিলারিটি ইলাস্ট্রেটেড, দেখ যত অ্যাঙ্গেলটা কম হবে তত আমার কসের ভ্যালুটা বেশি হবে। দেখেছিস কি সুন্দর জিনিসগুলো? এই কোসাইন, যেটা ছোট একটা এক্সাম্পল দিয়েছে, কোসাইন সিমিলারিটি amongst three documents। এই যে থ্রি ডকুমেন্টস এক্সাম্পল, এই যে লগ ফ্রিকোয়েন্সি ওয়েটিং, লগ ফ্রিকোয়েন্সি ওয়েটিং এর ফর্মুলাটা দেখেছিস? টার্ম ফ্রিকোয়েন্সি, সোজা কথা। তখন বলে দিবি লগের বেসটা ইমমেটেরিয়াল, লগ নেওয়াটাই শুধু সব থেকে বড় কথা ড্যাম্পেন করার জন্য এই এন বাই ডিএফ এর এফেক্টটাকে। লগ নেওয়াটাই আমার বড় কথা, বাট লগের বেসটা ইমমেটেরিয়াল।
এই যে ওয়েটিং মে ডিফার ইন কোয়ারিজ ভার্সেস ডকুমেন্ট। এই যে কোসাইন সিমিলারিটি, তাহলে বুঝলি তো ব্যাপারটা, এগুলো বুঝে বুঝে বলবি কিন্তু, যে কেন ভেক্টরটা এরকম হচ্ছে। ভেক্টর মানেই হচ্ছে এগুলো ভেক্টর স্পেস। ভেক্টর স্পেসের আমার কতগুলো ডাইমেনশন থাকবে সেটা ডিপেন্ড করছে একমাত্র টার্ম ফ্রিকোয়েন্সির ওপর। মানে টার্ম ফ্রিকোয়েন্সি ইন দ্য সেন্স আমার ডকুমেন্টের টোটাল কতগুলো টার্ম আছে তার ওপর। আমি যদি 1000টা ডকুমেন্টের কালেকশন নিই তাহলে ভাবতে পারছি তার মধ্যে টোটাল নাম্বার অফ টার্ম কতগুলো হতে পারে। ততগুলো ডাইমেনশন, হায়ার ডাইমেনশনাল ভেক্টর স্পেসেস। এইভাবে আমরা এক একটা ডকুমেন্টকে ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করছি, কোন টার্মটা কতবার অকার করছে তার উপর ডিপেন্ড করে। এই যে ডকুমেন্টের এক একটা রো হচ্ছে এক একটা ভেক্টর, এই যে ডকুমেন্টের এক একটা রো হচ্ছে এক একটা ভেক্টর, বুঝলি? এইভাবে জিনিসগুলো বুঝবি। আর কি আছে, সবই তো হয়ে গেল, আগা পাঁচতলা সবই তো বলে দিলাম। এরপরও যদি না পারিস তাহলে আমার আর কিছু করার নেই, এবার নিজেকে পড়তে হবে। টিএফ আইডিএফ এসব ছোট ছোট এক্সাম্পল দিয়ে বুঝিয়েছে। আমিও যদি এরকম বলি এই টার্মগুলোকে ইলাস্ট্রেট করতে, তখন এক্সাম্পল দিয়ে বোঝাবি কিন্তু। এই টিএফ আইডিএফ ধর টার্ম ফ্রিকোয়েন্সি, বা হচ্ছে ধর বললাম ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি, বা ধর বললাম হচ্ছে এই যে লগ ফ্রিকোয়েন্সি ওয়েটিং, বা বললাম কোসাইন সিমিলারিটি, তখন কিন্তু পুরো বুঝে বুঝে লেখাবি। ওই ওপর ওপর একটুখানি ওরম লিখে ছেড়ে দিলে হবে না কিন্তু, তাহলে কিন্তু ফুল মার্কস পাবি না। এই যে বেসটা কেন ইমমেটেরিয়াল সেটা বলেছে, কেন বেসটা ইমমেটেরিয়াল। ওয়েটিং মে ডিফার ইন কোয়ারিজ ভার্সেস ডকুমেন্ট। তাহলে এগুলো পড়িস তাহলে। এই যে সামারি, ভেক্টর স্পেস র্যাঙ্কিং সামারি, তো বুঝতেই পেরেছিস, রিপ্রেজেন্ট দ্য কোয়ারি অ্যাজ দ্য ওয়েটেড টিএফ আইডিএফ ভেক্টর। এক একটা ডকুমেন্টের জন্য এক একটা রো, এক একটা ভেক্টর। এবার তাদের মধ্যে কোসাইন সিমিলারিটি বার করা হচ্ছে। কেন কোসাইন বার করা হচ্ছে, এরকম কোয়েশ্চেন আমি দিতেই পারি। কেন সাইন নয়, কেন ট্যান নয়? তুই ট্যানের ব্যাপারটা দেখ, ট্যান জিরোর ভ্যালু জিরো, ট্যান 45 ওয়ান, ট্যান 90 ইনফিনিটি। বুঝতে পারছিস? মানে জিরো থেকে 45 অব্দি বাড়তে বাড়তে গেল, তারপরে 45 থেকে সোজা ইনফিনিটিতে চলে গেল 90-তে। whereas সাইনটা হচ্ছে জিরো থেকে বাড়তে বাড়তে সাইন 90-তে ওয়ানে যাচ্ছে। মানে কি, যত অ্যাঙ্গেল কমবে তত সাইনের ভ্যালুও কমবে। সেটা কি আমার ডিজায়ার? না। দুটো ভেক্টর যত সিমিলার হবে ওদের মাঝখানের অ্যাঙ্গেল তত কম হবে, মানে আমার কোসাইনের ভ্যালুটা বেশি হবে। কস জিরোর ভ্যালু ওয়ান, কস 90-র ভ্যালু জিরো। বুঝলি? এই যে a document may have a high cosine similarity score for a query even if does not contain all terms in the query. এই যে how to speed up the vector space retrieval, can store the inverse document frequency at the head of the posting list. বাবা, store the term frequency in each posting entry. For a multi-word query, the posting list of the various query terms can be even transferred. ঠিক আছে, এসব ছোট ছোট অ্যাপ্লিকেশন। তাহলে ব্যাপারটা মেন বোঝা গেল তো। এগুলো এই এক্সাম্পল গুলো দিয়ে দিয়ে বোঝাবি। এই যে গিভেন আ ডকুমেন্ট কন্টেইনিং টার্মস উইথ গিভেন ফ্রিকোয়েন্সি, এটা 3 বার আছে, বিটা 2 বার আছে, আর সিটা 1 বার আছে। এবার 10,000টা কালেকশন ভাবছি, ভাব একটা কালেকশনের মধ্যে আমার 10,000টা ডকুমেন্ট আছে। এই যে এগুলো হচ্ছে ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি। মানে এ টার্মটা 50টা ডকুমেন্টে পাওয়া গেছে, বি টার্মটা 1300 ডকুমেন্টে আছে, সি টার্মটা 250 ডকুমেন্টে আছে। টার্ম ফ্রিকোয়েন্সি হচ্ছে 3/3। তা কেন 3/3, কেন ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি দিয়ে ডিভাইড করছে। বি এরটা দেখ 2/3, সি এরটা 1/3, ওই নর্মালাইজ করা হয়েছিল। তারপর হচ্ছে আইডিএফ, এই যে লগ অফ বেস টু এন বাই ডিএফ, এনটা হচ্ছে টোটাল নাম্বার অফ ডকুমেন্টস ইন দ্য কালেকশন 10,000, আর এই যে এগুলো হচ্ছে ডিএফ। এইভাবে এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝাবি কিন্তু। আমি যার জন্য সব মেটেরিয়াল তোদের দিয়েই দিয়েছি ক্লাসরুমে। এইরকম এক্সাম্পল না দিয়ে বোঝালে, শুধু ওপর ওপর লিখলে কিন্তু ফুল মার্কস পাবি না। এরকম কিন্তু টার্মগুলোকে আমি ইলাস্ট্রেট করতে দেবো, তখন ছোট ছোট এক্সাম্পল দিয়ে একটু বুঝিয়ে দিবি। ঠিক আছে? এই যে কোয়ারি ভেক্টর,
তাহলে আজকে নিয়ে 20টা ক্লাস হয়ে গেল না রে, অনেক করিয়ে দিয়েছি। আর একটা দুটো নেবো, একটা মডিউল এখনো বাকি আছে, আগে সিটিটা দিয়ে নে তারপর নেবো। ইচ্ছা করেই আজকে ওটা করালাম না, কালকে সিটি তো, আজকে নতুন সাবজেক্ট মানে নতুন টপিক আর ইচ্ছে করেই ধরলাম না, বুঝলি। এই যে সাইজ অফ দ্য ভেক্টর, সাইজ অফ দ্য ভোকাবুলারি হচ্ছে 7, এইটাই হচ্ছে আমার ডাইমেনশন, 7 ডাইমেনশনাল ভেক্টর, তো কিছুই না। তো ভাব যদি একটা কালেকশনে আমার 10,000টা ডকুমেন্ট থাকে, কত ডাইমেনশন ভেক্টর হবে একবার ভেবে দেখ। 7 লাখ না 70 লাখ কেউ জানে না, মানে কথার কথা বলছি আর কি, যাই হোক। কিন্তু একটা টার্ম কিন্তু একবারই কাউন্ট হবে, ইউনিক কিন্তু। ওটাই কিন্তু প্রথমে জাকার্ড কোএফিসিয়েন্টে বলতে বলতে আসছিলাম, এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই এ ইউনিয়ন বি, ওরা কখনোই কিন্তু রিপিটেশনটাকে কাউন্ট করছে না জাকার্ডে। এই যে জাকার্ড কোএফিসিয়েন্ট আমরা ইউজ করেছিলাম, প্রথমেই বললাম যে কি সমস্যাটা হচ্ছে জাকার্ড কোএফিসিয়েন্টে, যার জন্য যে আমাকে পরের জিনিসগুলো ভাবতে হলো। আমরা জাকার্ডে রিপিটেশনটা কখনোই কনসিডার করছি না, জাকার্ডে শুধুই এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই এ ইউনিয়ন বি, দ্যাটস অল। ইন্টারসেকশন ইউনিয়ন যখন আমরা কানেক্ট করি, ক্যালকুলেট করি, তখন কখনোই আমরা রিপিটেশন গুলোকে নিই না। সেই জন্যই জাকার্ড কোএফিসিয়েন্টের মেইন ড্রব্যাক হচ্ছে এই টার্ম ফ্রিকোয়েন্সি, মানে একটা টার্ম কত বার ফ্রিকুয়েন্টলি অকার করছে না কতটা রেয়ারলি অকার করছে সেইগুলো কিছুই দেখবে না, চোখ বন্ধ করে একটা ইন্টারসেকশন আর ইউনিয়ন বার করে ডিভাইড করে দেবে, সেটাই হচ্ছে সমস্যা। জাকার্ড কোএফিসিয়েন্ট কখনো ফ্রিকোয়েন্সিটাকে দেখে না, এই যে ইট ডাজ নট কনসিডার টার্ম ফ্রিকোয়েন্সি। কেন করবে? কারণ ও তো সেট থিওরিতে অ্যাপ্লাই করছে, সেট থিওরি অ্যাপ্লাই করে কাজ করছে। ইন্টারসেকশন যখন বার করি দুটো সেটে, শুধু কমন এলিমেন্ট গুলো একবার করেই কাউন্ট করি, 10 বার অকার করলেও সেটা আমরা 10 বার ধরবো না, তার মানেই তো টার্ম ফ্রিকোয়েন্সিটাকে ও কনসিডার করছে না। তো জাকার্ডের সমস্যাটা এইখানেই হয়ে যাচ্ছে, এই যে রেয়ার টার্মস ইন আ কালেকশন আর ফার মোর ইনফরমেটিভ দ্যান ফ্রিকুয়েন্ট টার্মস, জাকার্ড কিছুই কনসিডার করছে না, শুধুই ইন্টারসেকশন আর ইউনিয়ন বার করে অন্ধের মতো একটা ভাগ করে দিয়ে চলে যাচ্ছে। এই জন্যই কিন্তু জাকার্ড দিয়ে আমরা সব কাজ করতে পারছি না, ও টার্ম ফ্রিকোয়েন্সিটাকে মেনটেনই করছে না, মানে কনসিডারই করছে না। একবার ইউনিক কালেকশন দেখছে, শুধু ইউনিক অ্যাপিয়ারেন্স দেখছে, শুধু ইউনিক অকারেন্স দেখছে, বুঝলি। প্রত্যেকটার পেছনে কারণ থাকে, কিন্তু বুঝে বুঝে পড়বি। জাকার্ড দিয়ে যদি আমার সব কাজ হয়ে যেত, আমি কি আর এত আবার ভেতরে ঢুকতাম? এই যে টিএফ আইডিএফ, সেখান থেকে হচ্ছে টার্ম, তো কি বলে, লগ ফ্রিকোয়েন্সি ওয়েটিং, ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি, টিএফ আইডিএফ দুটোকে মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করে একটা মেট্রিক্স পেলাম। এত কিছু আমরা কেন করছি? এই যে এত কিছু করে আমার আরেকটা মেট্রিক্স, এই যে এখানে আইডিএফ, তারপরে আমরা দুটোকে মাল্টিপ্লাই করে একটা ইয়ে পেলাম, এই যে কম্বাইন করে। কেন করছি? জাকারে সবকিছু হচ্ছিল, হচ্ছিল না। ওরা ফ্রিকোয়েন্সিটাকেই কনসিডার করছিল না, শুধুই দেখছিল একবার অ্যাপিয়ার করছে কিনা সেটাই কাউন্ট করছিল। ঠিক আছে, এবার নিজে পড়, অনেকটাই বলে দিয়েছি আজকে। হুম হুম হুম। মানে কোয়ারি আর ডকুমেন্ট দুটোর মধ্যে ইন্টারসেকশনটা দেখবে কতগুলো টার্ম আছে, মানে কমন টার্ম, আর দুটো টোটাল করলে মানে ইউনিয়ন করলে কতগুলো টার্ম হচ্ছে সেটা দেখবে, নিয়ে ইন্টারসেকশন বাই ইউনিয়ন সিম্পল ভাগ করে দেবে। এতে করে কি হচ্ছে, আমার যে ডুপ্লিকেট টার্মগুলো, মানে যেই টার্মগুলো বারবার অকার করছে সেগুলোর কাউন্ট কনসিডার ও করছে না। কোনো একটা পার্টিকুলার ডকুমেন্টে যদি একটা টার্ম বারবার অকার করে, অন্য ডকুমেন্টে না করে, মানে কি সেটা শুধু সেই ডকুমেন্টের জন্যই রেয়ার, সেটা কিছুই কনসিডার করছে না। ও শুধু দেখছে ডকুমেন্ট আর কোয়ারি এর মধ্যে কমন টার্ম কটা, আর এর মধ্যে ইউনিয়ন করলে কি আসে, ব্যাস। তো জাকার্ডের এত কিছু ড্রব্যাক জন্যই কিন্তু আমরা এই পরের দিকগুলোতেই যাচ্ছি, এই টিএফ আইডিএফ দুটোকে কম্বাইন করলাম, কেন করলাম? সবকিছু হচ্ছে জাকার্ড দিয়ে, বেকার কেন খাটবেন রিসার্চাররা? হচ্ছে না বলেই তো আমরা গেলাম। তা মানুষের বুদ্ধি তো আস্তে আস্তে খোলে, এরকম রিসার্চও আস্তে আস্তে এগোয়। প্রথমে জাকারটা করে আমি দেখলাম যে কোনো লাভ হচ্ছে কিনা, এবার দেখলাম না, আমার তো ফ্রিকোয়েন্সিটাকেই কনসিডার করছে না, সেট থিওরি তো। ইন্টারসেকশন কখনোই মানে ডুপ্লিকেট এলিমেন্ট গুলোকে একবারে বেশি ধরবে না, ইউনিয়নও তাই। ইউনিয়ন যখনই আমরা বার করি, ধর একটা সেটে আছে 1 2 3, আর একটা সেটে আছে আমার 2 3 4, ইউনিয়ন করলে কি হবে 1 2 3 4, আমার কখনোই 1 2 2 3 3 4 এরকম আসবে না কিন্তু। এটা ভেবে দেখ, ছোটবেলা স্কুল লেভেল থেকেই করে আসছি, সেটে কখনোই এলিমেন্ট রিপিট করা যায় না, ডুপ্লিকেট এলিমেন্ট কখনো সেটে থাকে না।
ইভেন পাইথনেও এরকম আমরা প্রোগ্রাম লিখতে পারি, একটা লিস্ট বানাই বা একটা সেট বানাই, হ্যাঁ সেট সেট পাইথনে ওই অ্যাডভান্স ডেটা টাইপগুলো আছে না, লিস্ট, টাপল, সেট, ডিকশনারি, ওই সেটের মধ্যে যদি আমি দেখবি যদি মাল্টিপল এলিমেন্টকে লিখি, মানে মানে একটা এলিমেন্টকে যদি একবারের বেশি লিখি অটোমেটিক্যালি ওটাকে ডিলিট করে দেবে সেট থেকে। পাইথনে এই ফিচারটা আছে, যেটা আর অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নেই। হ্যাঁ, পাইথনে 4টে অ্যাডভান্স ডেটা টাইপ আছে। একটা হচ্ছে ওই লিস্ট, তারপর টাপল, সেট আর ডিকশনারি। ওই সেটটা কিন্তু এইভাবে কাজ করে, যখনই আমরা একবারের বেশি একটা কোনো এলিমেন্টকে লিখে ফেলবো অটোমেটিক্যালি ওটাকে ডিলিট করে দেয়। তো জাকার্ডের ড্রব্যাকটা হচ্ছে সেখানেই। এলিমেন্টের ফ্রিকোয়েন্সি নিয়ে ও বদার্ড নয়, ও শুধু দেখছে যে কমন টার্ম কতগুলো আর টোটাল ইউনিয়ন করলে কি আসছে, ব্যাস। যার জন্যই কিন্তু আমরা এত কিছু লিখতে গেলাম, এই টিএফ, আইডিএফ, হ্যান ত্যান। ওকে, এবং ফাইনালি তারপরে কি করছিলাম, এই যে এটা স্কিম 1, এই কোয়ারি আর ডকুমেন্টের কতগুলো কমন টার্ম আছে প্রত্যেকটার জন্য টিএফ আইডিএফ বার করে সিগমা, সিগমা মানে হোল সামেশন, বুঝলি তো? এইভাবে করি। এই ভি ডাইমেনশনাল, ভিটাই হচ্ছে ভোকাবুলারি স্পেস, ভিটা হচ্ছে সাইজ অফ দ্য ভোকাবুলারি। যে ভোকাবুলারিটা যত বড় হবে তত ভেক্টর স্পেসটাও হায়ার ডাইমেনশনাল হবে, কিন্তু হলে কি হবে, স্পার্স ম্যাট্রিক্স, ম্যাক্সিমাম মেজরিটি এলিমেন্ট গুলোই হয়ে যাবে জিরো। আমরা যতই হায়ার ডাইমেনশনাল ভেক্টর স্পেস থাকুক না কেন, একটা ডকুমেন্টের মধ্যে কিন্তু সব টার্ম কখনোই থাকবে না, সেজন্য সেই টার্মগুলো কিন্তু জিরোই থেকে যাবে। এই যে টার্ম ডকুমেন্ট ইনসিডেন্স ম্যাট্রিক্স এখানে একটা আছে, দেখেছিস? ইনসিডেন্স ম্যাট্রিক্স, টার্ম ডকুমেন্ট ইনসিডেন্স ম্যাট্রিক্সটাই শুধু বোঝাচ্ছে যে আছে কি নেই, ইয়েস অর নো, থাকলে কত বা সেটা কিন্তু আবার ফ্রিকোয়েন্সি ম্যাট্রিক্স থেকে আমরা পাচ্ছি। দেখ এখানে কিন্তু এই স্লাইডটা তো বেশ ভালোই বুঝিয়েছিল। একটা টার্ম ডকুমেন্ট, এই যে এটা ছিল ফ্রিকোয়েন্সি ম্যাট্রিক্স, এই যে ফ্রিকোয়েন্সি, আর এইটা ছিল ইনসিডেন্স। ইনসিডেন্সটা শুধুই বলছে আছে কি নেই, ইয়েস অর নো। দেখ কতগুলো এলিমেন্ট এখানে জিরো। এরকম যত আমার নাম্বার অফ টার্মস বাড়তে থাকবে তত কিন্তু এখানে, এখানে মনে হয় রোতে দেখিয়েছে, এখানে তত নাম্বার অফ রো বাড়তে থাকবে। তা কি হবে, আমার নাম্বার অফ নভেলস মানে উপন্যাসের সংখ্যা তো লিমিটেড, ওয়ার্ড যদি আমি বাড়িয়ে যাই তার মানে কি সবকটা এন্ট্রি আমার 1 হবে না, মেজরিটি এলিমেন্ট গুলোই জিরো হবে। তাহলে এইটাই হচ্ছে আমার স্পার্স ম্যাট্রিক্স এর কনসেপ্ট, বুঝেছিস? ওকে, তাহলে কালকে ভালো করে পরীক্ষা দিস, সবই কিন্তু বলে দিলাম, এবার তোদের নিজেদের পড়ার ব্যাপার, আমি আর বকবক করবো না। অনেক বকেছি, সমস্ত এক্সাম্পল, এই কি বলে, সমস্ত মেটেরিয়াল দেওয়াই আছে তোদের ক্লাসরুমে, এবার ভালো করে পড়ে নিবি। এবার যদি না পড়িস তাহলে আমার আর কিচ্ছু করার নেই। এই গরমের মধ্যে চেঁচিয়ে চেঁচিয়ে আমার গলা ব্যথা হয়ে যাচ্ছে। আর একটা মডিউল বাকি আছে, ওটা করে দেবো, নেক্সট উইকে করে দেবো। সিটিটাকে দিয়ে নে কাল। আজকে কত তারিখ রে, 19। দে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দে। সাজেশন বললাম তো আগের দিন, স্মুদিং থেকে একটা বড় পার্ট থাকবে, এই এনগ্রাম স্মুদিং ওখান থেকে থাকবে। আর এই যে এগুলো আজকে বললাম এখান থেকেও থাকবে, টেক্সচুয়াল এন্টেলমেন্ট পোর্শন থেকে থাকবে, সবই থাকবে যা যা পড়িয়েছি। ঠিক আছে, তাহলে আজকে নিয়ে 20টা ক্লাস হয়ে গেল, কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, আর ছোট্ট একটা মডিউল বাকি আছে, ওটা পরের দিন করে দেবো। আজকে কত তারিখ, 19। তোদের এই 23 তারিখ কারোর ভোট আছে? হ্যাঁ, হ্যাঁ? ও, আমাদের তো 29, আমাদের 29 তারিখে ভোট, ওই জন্য 29 তারিখে কলেজও ছুটি, এই রিজিয়ানের দিকে পড়ছে তো ওই জন্য। মন্দির, আত্মিক, শেখর, ইরফান, পূর্ণেন্দু, আর বাকিগুলো কোথায়? শুভায়ন, তৌসিফ, সুদীপ, কোথায় ওরা? আদর্শ। ওকে, তাহলে কালকে 1টার সময় প্রজেক্ট ল্যাবে গিয়ে বসে পড়িস। সুশান্তদা থাকলে তো ভালো, খুলে দেবে, আর যদি না থাকে চাবিটা আমাকেই নিয়ে আসতে হবে। আমার 1টা অবধি ফার্স্ট ইয়ারদের ক্লাস আছে, আমি নিয়েই চলে আসবো ওটা। তোরা সব প্রজেক্ট ল্যাবে গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকিস, বা খোলা থাকলে বসেও পড়তে পারিস। ওকে, রাখছি, বাই।